মেজারমেন্টের ক্লাস 4 আর আজকে থিওরিতে মেজারমেন্টের লাস্ট থিওরি আজকে শেষ করব আমরা এবং এরপর আমরা সমস্ত ডিপিপি গুলো সলভ করব। অলরেডি তোমাদের দুটো ডিপিপি বোধহয় করতে দেওয়া হয়েছিল, তিনটে 1 2 3 আর একটা লাস্ট ডিপিপি আছে এই চ্যাপ্টারের। চারটে ডিপিপি হয়ে গেলে আমরা 50টা কোশ্চেন এখান থেকে সলভ করব। তোমরা তাহলে হিসাব করে নিও যে মেজারমেন্ট থেকে তোমরা কতগুলো কোশ্চেন সলভ করলে। একটা আসবে 50টা কোশ্চেনের ডিপিপি আর প্রত্যেকটা ডিপিপিতে 15টা 20টা করে কোশ্চেন ছিলই, তার সঙ্গে ক্লাস টেস্ট চলছে। তাহলে পার চ্যাপ্টার তোমরা প্রায় 100 থেকে 150-এর উপর কোশ্চেন সলভ করছো এমনিতেই। এরপরও যদি মেজারমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তো খুব দুশ্চিন্তার বিষয় থাকবে। এই চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার এবং সব থেকে সোজা। আর যারা পরে জয়েন করছো ক্লাস তারা একটু রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিও। যদি কোনো সমস্যা হয় তাহলেও তোমরা সেগুলো দেখে নিতে পারো। তবে যারা এখানে বসে ক্লাস করছো তারা চেষ্টা করবে যত কম টাইম রেকর্ডেড ক্লাস দেখতে হয় তত ভালো। তার কারণ তোমরা এখানে বসে 2 ঘন্টা ক্লাস শুনছো, তার মানে তোমার আশা করবো যে যা পড়াচ্ছি সেটা তোমার মাথায় এখন ঢুকছে। খুব কম টপিক থাকতে পারে, পুরো ক্লাস যদি আবার তোমাকে রেকর্ডেড দেখতে হয় তাহলে বিশ্বাস করো তোমার ফ্রিকোয়েন্সি কিন্তু খুব স্লো। কারণ কি তাহলে এখানে তুমি মন দিচ্ছ না, ভাবছো যে এখানে যা বোঝাচ্ছে স্যার বোঝাক, বাড়ি গিয়ে আরামসে খেতে খেতে ঘুমাতে ঘুমাতে দেখবো। ওরকম করলে হবে না, ওই টাইমটাতে তোমাকে এর ডিপিপি সলভ করতে হবে, এরকম ভেবে চলবে। হ্যাঁ, আশা করছি পার ডে 4-5 ঘন্টা করে পড়ছো তোমরা মিনিমাম। টাইমটাকে আরো বাড়াও, 5 থেকে 6 করো, 6 থেকে 7 করো। যত স্পিড আপ করবে তত ভালো। টাইম দাও, সময় দাও, আমরা এটাই চাইবো। চলো, তো লাস্ট ক্লাসে আমরা এরর নিয়ে আলোচনা করেছিলাম এবং এরর আমি আশা করছি খুব ভালো করে বুঝিয়েছিলাম। পার্সেন্টেজ এরর, রিলেটিভ এরর, কি করে সব বার করতে হয় সবকিছু আলোচনা করেছিলাম। আমরা আজকে মেজারমেন্ট করব, মেজারমেন্ট অফ লেংথ। সত্যি কথা বলতে গেলে এই পুরো পার্টটা হচ্ছে প্র্যাকটিক্যালের পার্ট। প্র্যাকটিক্যালি আমাদেরকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে হয়। যেমন ধরো তোমাকে কিছু একটা দৈর্ঘ্য মাপতে দেবে। ধরো আমি তো কথা মানে বললাম যে এখানে কোনো একটা বল আছে, সেই বলটার রেডিয়াস মাপতে হবে। তাহলে সেটা হয়তো তুমি স্কেল দিয়ে মাপতে পারছো না, একটা যন্ত্র দরকার। এবার ধরো আমাদের নর্মাল স্কেল 2.1 সেন্টিমিটার মাপতে চাই, কিন্তু আমি চাইছি 2.12 অ্যাকুরেসি, মানে একের পরের দশমিকের 2 নম্বর ডিজিটটা চাইছি, তখন কিন্তু আমরা নর্মাল স্কেলের সাহায্যে মাপতে পারবো না। সেই জন্য মেজারমেন্ট সম্বন্ধে জানাটা আমাদের দরকার। তো মেজারমেন্ট অফ লেংথ যদি আমরা দেখি, দৈর্ঘ্য মাপার একক, আমরা একটু ক্লাসটা তাড়াতাড়ি করব। দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার, এসআই পদ্ধতিতে। এবং 1 মিটার কাকে বলে যদি আমরা দেখি, তাহলে ফ্রান্সের প্যারিস শহরে রাখা আছে একটা IBWM, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর সদর দপ্তর। সেখানটাতে প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতু থেকে তৈরি 90:10 রেশিওর একটা দণ্ড আছে, এরকম একটা দণ্ড আছে। এবং এই দণ্ডের দুটি প্রান্তের মধ্যে যে দূরত্ব, একটা নির্দিষ্ট দাগ আছে, সেই দাগের দুটি প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি কত না, তো সিম্পল কথায় 1 মিটার। এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত। আমরা আগেই বলেছিলাম ইউনিট কি হবে না, তো সেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হতে হবে। ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেবল, ওটাই ধরে নিয়েছি আমরা যে এইভাবেই চলবো। ওয়াই প্ল্যাটিনাম ইরিডিয়াম? প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতু এই কারণে চয়েস করেছি আমরা যে প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, আর এর উষ্ণতাকে সবসময় রাখা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, যাতে করে এর দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি না হয়। সেই জন্য 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা চয়েস করেছি। প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর মধ্যে ইরিডিয়াম কিন্তু খুব মূল্যবান ধাতু। দেখো, ইরিডিয়াম সচরাচর পৃথিবীতে পাওয়া যায় না, উল্কাপিণ্ডের মধ্যে পৃথিবীতে আসে। তো প্ল্যাটিনাম ইরিডিয়াম এমনিতেই খুব রেয়ার কম্বিনেশন, আবার প্ল্যাটিনাম খুব দুর্মূল্য। এবার এখানে কি হতে পারে, কোনো রকমের ক্ষয়প্রাপ্ত, ভুল ত্রুটি এরকম হতে পারে অনেক সময় বিভিন্ন রকম প্রবলেমের জন্য। সেজন্য ইউনিভার্সের মধ্যে একটা জিনিস আছে যেটা ভ্যাকিউমে তার ভেলোসিটি সবসময় কনস্ট্যান্ট, সেটা চেঞ্জ হয় না। দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, আলোর ভেলোসিটি। তো আলোর ভেলোসিটিকে আমরা এখানে কনস্ট্যান্ট ধরি এবং তার ভ্যালু হয় কত, 1 সেকেন্ডে কত বলি 3 × 10⁸। এটা রাফ এস্টিমেট করি, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হয় 299792458 মিটার। এটা ফোন নম্বরের মতো ডিজিট, 299792458 মিটার। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, যেটাকে আমরা রাফলি কত বলি 3 × 10⁸। আমরা এটাকে রাফলি বলি, বাট অ্যাকচুয়াল যদি দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য ভেলোসিটি অফ লাইট। এবার এটাকে কিভাবে ডিফাইন করা হয় দেখো, তাহলে আমরা জানি ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট মানে আলোর বেগ। সো ভেলোসিটি অফ লাইট মানে হচ্ছে আলোর বেগ কত না, তো সি দিয়ে লিখি আমরা 299792458 মিটার পার সেকেন্ড। কনসেপ্টটা বুঝো, 1 সেকেন্ডে সে এত মিটার পথ যায়, হ্যাঁ না বলো? কোনো একটা বস্তু 1 সেকেন্ডে যতটা পথ যায় সেটাকে তার কি বলা হয়, বেগ। তাহলে এখানেও আলো নিশ্চয় 1 সেকেন্ডে 299792458 এত মিটার পথ যাচ্ছে বলেই সেটাকে বলছি তার আমরা ভেলোসিটি। আমরা এটাকে এভাবেও ভাবতে পারি
যে 299,792,458 মিটার পাথ যায় আলো 1 সেকেন্ডে, এটা লিখতে পারি আমরা অবভিয়াসলি। এবং আলো 1 মিটার পাথ যায়, আলো 1 মিটার পাথ যায় না, তো 1/299,792,458 সেকেন্ড সময়। তার মানে আলো 1 মিটার পথ যেতে যে সময় নেবে সেটা হচ্ছে 1/299,792,458 মিটার। তাহলে আমরা এভাবে তো বলতে পারি যে আলো 1/299,792,458 সেকেন্ডে যতটা পথ যাবে সেটাকেই আমরা বলবো 1 মিটার, হ্যাঁ না বলো। এবং এটা ভ্যাকুয়ামে হবে। কেন ভ্যাকুয়ামে হবে? ক্লাস 10-এ তোমরা পড়েছো যে আলোর ভেলোসিটি চেঞ্জ হয় যদি ভ্যাকুয়াম থেকে আমরা অন্য কোনো মিডিয়ামে চলে যাই। যেমন শূন্য মাধ্যমে আলোর বেগ যা হবে, কাঁচ মাধ্যমে আলোর বেগ সেটা হবে না, চেঞ্জ হয়ে যাবে। তো মাধ্যম চেঞ্জ করলে আলোর ভেলোসিটি চেঞ্জ হয়, সেই জন্য আমরা এখানে কিন্তু ভ্যাকুয়াম কথাটা অবভিয়াসলি উল্লেখ করব, কারণ ভ্যাকুয়ামে আলোর ভেলোসিটিটা এইটা হয়। কিন্তু যখনই মিডিয়াম চেঞ্জ করবা তুমি, তখন ভেলোসিটিটা এটা থাকবে না, ভেলোসিটি কি হয়ে যাবে বলো তো? চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে ডেফিনেশনটা দিলাম ঐকিক নিয়মের সাহায্যে, যে 299,792,458 মিটার পথ যেতে আলোর সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 মিটার যেতে কত সময় লাগবে স্যার? 1/এত সেকেন্ড। তাহলে আমরা ঘুরিয়ে বলছি এত সেকেন্ড সময়ে আলো যে পথ যায় তাকেই বলছি 1 মিটার। এটাই হচ্ছে ডেফিনেশন অফ দা 1 মিটার। তাহলে প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতু তৈরি এসবের দরকার নাই। ধরো এমন কিছু হলো, ভূমিকম্প হলো, ওই প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুটা ভেঙে নষ্ট হয়ে গেল, এবার তখন আমি কি করব? সেই কারণে আমরা এইটাকে নেব। এবার এইটা যেহেতু আমাদের মেমোরিতে থাকছে, এটাকে আর কোনোদিন ডিস্ট্রয় করাই যায় না, এটাকে আর ডিস্ট্রয় করতেই পারবো না কোনোদিনও। সো এইটাই হচ্ছে আমরা নেব। ক্লিয়ার হলো? এটা হচ্ছে মেজারমেন্ট অফ লেংথ। লেংথের এসআই ইউনিট মিটার। এবং এই যে লেংথ হলো 1 মিটার, একে যদি 100 ভাগে ভাগ করো, প্রতিটা ভাগ হবে 1 সেন্টিমিটার। সেজন্য 1 মিটার সমান লিখি আমরা 100 সেন্টিমিটার। মেজারমেন্ট অফ যদি লেংথ করতে চাই, তার একটা স্কেল আছে। দেখবে আমরা যখন প্রথম দিন পড়েছিলাম যে ফিজিক্সের স্কোপ কি ছিল, তখন আমরা স্কেল নিয়ে আলোচনা করেছিলাম। টাইমের একটা স্কেল আছে, সেরকম লেংথের একটা স্কেল। লেংথে যদি সব থেকে ছোট অংশ যাও, তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসের রেডিয়াস কত, 10⁻⁻15 মিটার। আর সব থেকে বড় কথা হতে পারে অবজারভেবল ইউনিভার্স, নাকি, যা 10⁻55 এরকম কিছু হতে পারে। তো বেসিক্যালি আমরা লেংথের বিশাল বড় ভ্যালু পেতে পারি। তেমনি মাসের কথা ভাবতে পারো, ইলেকট্রনের মাস হতে পারে 10⁻31 কেজি, আবার অবজারভেবল ইউনিভার্সের মাস হচ্ছে 10⁵55 কেজি। তাহলে জাস্ট ইমাজিন করো স্কেল কত বড়। সেই জন্য আমরা লেংথের যে স্কেল অফ মেজারমেন্ট আছে সেটাকে 3টে পার্টে ভাঙছি। কি না, তো একটা ভেরি স্মল ডিস্টেন্স, খুব ক্ষুদ্র, যেমন অ্যাটমিক বা নিউক্লিয়াস, যেমন প্রোটন, ইলেকট্রন, এগুলো রেঞ্জে থাকলো। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ। ইন্টারমিডিয়েট রেঞ্জ মানে এখান থেকে শিয়ালদার দূরত্ব কত, এখান থেকে পৃথিবীর ব্যাসার্ধ কত, এগুলো ইন্টারমিডিয়েট রেঞ্জ। আর একটা হচ্ছে বিশাল বড় ডিস্টেন্স, মানে কি এখান থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কত, এখান থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব কত, এই রকম ডিস্টেন্স গুলোকে বলছি ভেরি লার্জ ডিস্টেন্স। তো এইভাবে আমরা মেজারমেন্ট অফ লেন্থকে 3টি পার্টে ভাঙছি। আশা করছি এই স্লাইডে কোনো সমস্যা হয়নি কারো। এনি ডাউট ইন দি স্লাইড? নো। তো মেজারিং ভেরি লার্জ ডিস্টেন্স, আমি যদি ভেরি লার্জ ডিস্টেন্সকে মাপতে যাই, তাহলে আমরা একটা বিশেষ মেথড ইউজ করি, দ্যাট ইজ কল্ড দ্য মেথড অফ প্যারাল্যাক্স। প্যারাল্যাক্স মেথডটা কি, এটা আমরা সহজেই বলতে পারছি। জাস্ট ইমাজিন করো যে আমি এখানের কথা ভাবো, যে তুমি আমার এখানে তোমার ডিস্টেন্সটা মাপতে চাইছো এবং তোমার সঙ্গে আমার ডিস্টেন্স অনেক বেশি আছে। জাস্ট ইমাজিন করো। এবার আমি কি করলাম, যে আমি মিডলে দাঁড়িয়ে আছি, এই ঘরের একটা কোনো একটা ছেলেকে পাঠালাম যে তুমি ওখান থেকে মাপো, আর তুমি ওখান থেকে ডিস্টেন্সটাকে মাপো, দিয়ে দুটোকে যোগ করো, দিয়ে দেখো তো কত কোণ তৈরি হচ্ছে। তাহলে ওইটা যদি হয় আমার কি এস, এইটা যদি আর হয়, তাহলে এস সমান কত হয়ে যাবে? আর থিটা। বাস, দিস ইজ দ্য মেথড। আমরা এই মেথড ইউজ করব। তো ধরো আর্থের এক প্রান্তে আমি কোনো একটা বডির ডিস্টেন্সটা মাপলাম, এটা এস, একটা আননোন সোর্স যেটা অনেক দূরে আছে, সেখান থেকে লাইট আসছে। আর এখানে আমি আর একটা গিয়ে মাপলাম এবং দেখলাম যে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? থিটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এইটা যদি ডিস্টেন্স ডি হয়, এইটা যদি বি হয়, তাহলে অবভিয়াসলি আমরা কি বলবো? বি সমান কি তো হবে না, তো ডি থিটা হবে। বি সমান, সরি উল্টো বললাম বোধ হয়, এস সমান তো আর থিটা, হ্যাঁ, বি সমান ডি থিটা। এরকম ভাবতে পারি আমরা, বি সমান ডি থিটা, তাই তো হওয়া উচিত। বাস এই প্রসেসে আমরা মাপবো, এইভাবেই আমরা মাপতে পারবো। সো আমাকে এই অ্যাঙ্গেলটা জানতে হবে। এবার এই যে অ্যাঙ্গেলটা হবে, সেই অ্যাঙ্গেলটা যাই হোক তোমাকে নিয়ে আসতে হবে কিন্তু রেডিয়ানে, রেডিয়ান ছাড়া আর হবে না। মানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড যাই থাকুক, তোমাকে এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তবেই হবে, আনলেস এটা পসিবল নয়। তাহলে মেথড অফ প্যারালাক্স খুব ইজি হয়ে গেল, যে আমি যদি তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বার করতে চাই, তাহলে আমরা এইভাবে তার বার করতে পারবো। আমি এখান থেকে তার ডায়ামিটারটাও বার করতে পারবো, হ্যাঁ না বলো? যদি আমি এই ডিটা জানি, হ্যাঁ না বলো? তো ডি জানলে আমি বি বার করতে পারবো, বি জানলে ডি বার করতে পারবো, যদি আমার কাছে সেই থিটা কোণটা কি থাকে, নোন বা জানা থাকে।
তাহলে এই মেথড অফ প্যারালাক্স বা প্যারালাক্স মেথডের সাহায্যে আমরা খুব বড় ডিস্টেন্স গুলোকে মেজার করতে পারবো ইউজিং দিস ফেনোমেনা। বুঝতে পারলাম ব্যাপারটা? সো এরকম মেজারমেন্ট আমাদের দরকার পড়ে, এবং আশা করছি গত ক্লাস টেস্টে বোধহয় এরকম একটা প্রবলেম ছিল 1920 সেকেন্ড দিয়ে। ঠিক আছে, আই হোপ স্লাইডে কোনো বুঝতে অসুবিধা হয়নি। স্লাইড তোমরা পিডিএফ পেয়ে যাবে, চিন্তা করো না, গ্রুপে তো তোমরা স্লাইড পিডিএফ পেয়ে যাও, তো আই হোপ কোনো রকম সমস্যা হবে না, স্লাইড পেয়ে যাবা। লিখতে হবে সব নাকি স্কিপ করতে পারবো, পরে পেয়ে যাবো? ঠিক আছে, বেকার টাইম ওয়েস্ট করে লাভ নাই, কারণ সময়তে যাবে। এই কোশ্চেনটা বোধহয় আগের দিন আই হোপ ছিল 1920 সেকেন্ড, 1920 সেকেন্ড ছিল। তো কোশ্চেনটা দেখো ইজি কোশ্চেন ছিল, এবার দেখো খুব ইজি হয়ে গেল যেহেতু পড়িয়ে দিলাম আমি ব্যাপারটা, যে দ্য সানস অ্যাঙ্গুলার ডায়ামিটার, মানে এইটা দিয়ে দিয়েছে আমাকে নাকি, এটা কি ছিল আমাদের বি ছিল নাকি, তো বি আমাকে তো দিয়ে দিয়েছে স্যার, বি কত দিয়ে দিয়েছে আমাকে, ও অ্যাঙ্গুলার ডায়ামিটার ইজ মেজার্ড টু বি 1900, দ্য সানস অ্যাঙ্গুলার ডায়ামিটার মানে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে 1920 সেকেন্ড, সরি, তার মানে 1920 সেকেন্ড আমাকে থিটার ভ্যালুটা দিয়েছে। এবার দেখো সেকেন্ডকে কিসে নিয়ে যেতে হবে বলো তো, রেডিয়ানে। তো 1 সেকেন্ড মানে কত ডিগ্রি কত মিনিট, তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ডের হিসাবটা এরকম হয়, 1 ডিগ্রি মানে 60 মিনিট আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে ডিগ্রি থেকে সেকেন্ডে গেলে 3600, আর সেকেন্ড থেকে ডিগ্রি গেলে 3600 দিয়ে ভাগ করতে হবে। সেই জন্য আমরা এখানে 1920-কে দেখো 3600 দিয়ে ভাগ করে ডিগ্রি এনেছি, আর ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে আমাকে কি করতে হয়, পাই বা 180 দিয়ে গুণ করতে হবে, কারণ 180 ডিগ্রি সমান কত হয়, পাই রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা রেডিয়ান অ্যাঙ্গেলে দেখলাম এটা হলো ফর্মুলা, বাকিটা তো জানি, বি সমান কত হয় ডি থিটা নাকি, বসিয়ে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। দেখো কি সোজা, কি কঠিন প্রবলেম ছিল বলো। এবার এটা যদি কেউ গত ক্লাসে পেরে থাকো সত্যি অবভিয়াসলি ভালো, না ভালো মানে খারাপ তো নয়, বাট না পারলে জাস্ট দেখো যে কি ছিল, কিছু ছিল না। এই এস ইকুয়াল টু আর থিটা, এটা তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, যে অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, কোন বৃত্তচাপ তার ব্যাসার্ধকে ভাগ করলে পরেই কোণ পাওয়া যায়। সো এখানে অ্যাঙ্গেলটাকে আমাকে চেঞ্জ করতে হতো, বুঝতে পেরেছি ব্যাপারটা। সো সেই সেকেন্ডটাকে কিসে নিয়ে আসতে হতো, এখানে আমাদেরকে দেখতে পাচ্ছ রেডিয়ানে। এটা হয়তো অনেকের ভুল হয়েছে, নাহলে আদারওয়াইজ ঠিক ছিল। কোনো সমস্যা আমাকে বলবে প্রবলেমটা দিয়ে। এনি ডাউট, কোনো কোশ্চেন? প্রবলেম ক্লিয়ার হয়ে গেছে? এবার কোশ্চেন অ্যানালাইজ করতে শেখো, এগুলো দেখে হু হু করে টুকে নিলে কোনো ব্যাপার নেই, বোঝো যে আমি কি করে সলভ করছি, সলভ আউটটা বোঝো, সলভের প্রবলেমের প্রসেসটা বোঝো, যে আমি কিভাবে অ্যাপ্রোচ করলাম। এই অ্যাপ্রোচটা তোমাকেও শিখতে হবে, তোমাকেও পারতে হবে, তবেই তুমি ফিজিক্সে ভালো জায়গায় যেতে পারবে, আশা করছি। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? কোনো সমস্যা বলবে আমাকে। মেজারিং লার্জ অ্যান্ড স্মল ডিস্টেন্স, তো মেজারিং যদি আমরা করি স্মল ডিস্টেন্স বলতে আমরা অ্যাটমের মানে রেডিয়াস ভাবতে পারি, নিউক্লিয়াসের রেডিয়াস ভাবতে পারি। যেমন অ্যাটমের রেডিয়াসকে আমরা মাপি কিসের সাহায্যে, অ্যাংস্ট্রম ইউনিটে, এবং 1 অ্যাংস্ট্রম মানে হয় 10⁻⁻10 মিটার। যেমন তোমরা যদি পড়ো দেখো কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার পড়াই, তাহলে অ্যাটমিক স্ট্রাকচারে তোমরা বোরের রেডিয়াস পড়েছো নিশ্চয়ই, হয়তো সেই বোরের রেডিয়াস দেখবো অ্যাংস্ট্রমে লেখা হয় 0.53, সম্ভবত 0.53 অ্যাংস্ট্রম বা 0.053 হবে, মনে পড়ছে না এক্স্যাক্টলি। তো ওই অ্যাংস্ট্রম একক করা হয়, তাই না? তো অ্যাংস্ট্রম আমরা কি করতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য মাপতে ইউজ করি। তোমরা ভেবে দেখো, যখন লাইটে ক্লাস করতে, ক্লাস 10-এ আলো, সেখানে তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে আমরা 6000 অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রম, 4500 অ্যাংস্ট্রম। তো অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য মাপতেও ইউজ করা হয়। যেমন এখানে লিখেছে অ্যাংস্ট্রম অ্যাপ্রক্সিমেটলি দ্য সাইজ অফ এ হাইড্রোজেন অ্যাটম, যেটা আমি এখনই বলছিলাম যে অ্যাংস্ট্রম ইজ নিয়ার অ্যাবাউট দ্য সাইজ অফ হাইড্রোজেন অ্যাটম, যে আমরা কোনো অ্যাটমকে মাপতে সাহায্য করে। সেমনি ফার্মি ইউনিটটা কি না, তো ফার্মি হচ্ছে এমন একটা ইউনিট যেটা মোটামুটি নিউক্লিয়াসের রেডিয়াস বা নিউক্লিয়াসের ডায়ামিটার মাপতে ইউজ করা হয়, যে হাইড্রোজেন নিউক্লাই কথা লেখা আছে। সো হাইড্রোজেনের নিউক্লিয়াসের রেডিয়াস বা ডায়ামিটার মাপতে আমরা ফার্মি ইউনিট ইউজ করি। তেমনি শুধুমাত্র অ্যাংস্ট্রম ফার্মি নাই, তোমাদের ছোট ইউনিটের মধ্যে মিলিও পড়ে, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, মনে পড়ছে? আর কি ছিল আমাদের, ফার্মি বা ফেমটোমিটার। মনে করে দেখো প্রিফিক্স যখন পড়াচ্ছিলাম একটা সিঁড়ির মতো ছিল, সেখানে আমরা এগুলো সব দেখিয়েছিলাম, এবং কনভার্সনটাও বুঝিয়েছিলাম, মনে করে দেখো কিভাবে কনভার্ট করতে হয়। সো সেই ক্লাসগুলো দেখো সব মনে রাখতে হবে। আবার যদি আমরা খুব বড় ইউনিট মাপতে চাই, তাহলে পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব হয়, দ্য মিন ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ ইজ কল্ড অ্যাজ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, বা এটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবং সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 14,96,00,000 কিলোমিটার। সেই জন্য অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ নাথিং বাট 1.496 × 10⁻11 মিটার। এটা হচ্ছে যে আমাদের সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, এটাকে আমরা একটা বিশেষ ইউনিট দিয়ে দিলাম, দ্যাট ইজ কল্ড অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। এটা ছাড়াও আর একটা বড় ইউনিট হয়, সেটাকে বলছে লাইট ইয়ার। তোমরা এটা পড়েছো হয়তো, আলো 1 বছরে যে পথ যায় তাকে বলা হয় লাইট ইয়ার। এবার পথ যেটা যাবে, সেই পথেরটা যদি এস হয়, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এস সমান ভিটি। তাহলে আমি আলোর ভেলোসিটি ভি জানি কত, 299,792,458 মিটার পার সেকেন্ড। আর টি এর ভ্যালুটা কত হবে, তাহলে 1 বছরে কত সেকেন্ড হয় সেটা বার করতে হবে। হ্যাঁ না বলো,
দিয়ে দুটোকে গুণ করে দিলেই তুমি লাইট ইয়ার পেয়ে যাবা। সো 1 লাইট ইয়ার ইজ নাথিং বাট, আমরা এভাবে ভাবতে পারি 1 লাইট ইয়ার মানে কত? 1 লাইট ইয়ার মানে হচ্ছে যে আলোর ভেলোসিটি 299792458, এইটার সাথে কত গুণ হবে না তো 1 বছরে যত সেকেন্ড হবে স্যার। তাহলে 1 বছরে কত দিন হয় না তো 1 বছরে হয় 365 দিন। দিনকে ঘন্টা করো তাহলে কত হবে 24 ঘন্টা, আর ঘন্টাকে সেকেন্ড করো তাহলে 3600। এই পুরো গুণফলটা দাঁড়াবে তোমার 9.46 ইন্টু 10⁻15 মিটার। তার মানে 1 লাইট ইয়ার, একটি আলোক বর্ষ মানে হবে কত 9.46 ইন্টু 10⁻15 মিটার। মিটারটাকে যদি কিলোমিটারে কনভার্ট করো তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10⁻15 থাকবে না, কত হবে 10⁻12 হয়ে যাবে। সেজন্য কিলোমিটারের ক্ষেত্রে আমরা বলবো এক আলোক বর্ষ বা 1 লাইট ইয়ার মানে হবে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। সো এই ভ্যালুটাকে মিটারে না লিখে তুমি যদি কিলোমিটারে লিখতে চাও তাহলে যা আছে 10⁻12 কিলোমিটার হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার হলো? এটা হচ্ছে গল্প। তাহলে আমরা এখান থেকে লাইট ইয়ারটা বুঝলাম। তবে লাইট ইয়ারই পৃথিবীতে মানে কোনো জায়গায় মাপার জন্য সব থেকে বড় একক তা বলতে পারবো না আমরা। লাইট ইয়ার বাদেও আরেকটা একক হয়, দ্যাট ইজ কল্ড পারসেক। পারসেক কাকে বলা হয়? আমরা যদি 1 AU, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মতো একটা আর্ক বানাতে পারি, সেই আর্ক কেন্দ্রে যদি 1 সেকেন্ড কোণ তৈরি করতে পারে তাহলে সেই রেডিয়াসটাকে বলবো আমরা কি না তো একটা পারসেক বা 1 পারসেক। সেজন্য 1 পারসেকের ভ্যালু হচ্ছে সব থেকে বড়, দেখো এখন যা পড়লাম তার মধ্যে থেকে 3.08 ইন্টু 10⁻16 মিটার। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট অর লার্জেস্ট ইউনিট অফ মানে লেংথ, দৈর্ঘ্যের সব থেকে বড় একক তুমি ভাবতে পারো পারসেক। এবং পারসেকের সাথে লাইট ইয়ারের একটা সম্পর্ক আছে যে 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার। এটা আমরা 9-এ পড়েছি, মনে করে দেখতে পারো যে 1 পারসেক সমান কত হয় 3.26 আলোক বর্ষ বা লাইট ইয়ার। তাহলে 1 পারসেক ইকুয়ালস টু হবে 3.26 লাইট ইয়ার, এটা মাথায় রাখবো আমরা। আর 1 পারসেক কাকে বলে না তো 1 AU, 1 AU এর মতো যদি আমরা কোনো একটা আর্ক বানাতে পারি, সেই আর্ক আমাদের কেন্দ্রে যদি 1 সেকেন্ড কোণ তৈরি করতে পারে তাহলে পরে আমরা সেই রেডিয়াসটাকে বলবো কি না তো 1 পারসেক। ক্লিয়ার হলো? তাহলে পারসেকটা বুঝাতে পারলাম। তাহলে স্মল অ্যান্ড ইন্টারমিডিয়েট লার্জ সমস্ত কিছুই কি আমরা এখানে ধরতে পারলাম, বোঝাতে পারলাম কিরকম মোটামুটি লেংথ মাপা হয়। এবার লেংথ মাপা হয় এইগুলোর সাহায্যে, এগুলো ইউনিট তো, যেমন আমরা এখানে ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, ফার্মি যা ইউজ করছি, পারসেক হতে পারে, লাইট ইয়ার হতে পারে, AU হতে পারে, এগুলো সব ইউনিট। কিন্তু মাপা হয় কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে সেটাকে বলি আমরা কি রুল, বা একটা নর্মাল রুলার স্কেল। স্কেলের সাহায্যে আমরা তাকে মাপি। এবার এই যে স্কেলের সাহায্যে মাপি, এই স্কেলটাকে আমরা নর্মালি কি বলি না তো নর্মালি আমরা এটাকে বলি হচ্ছে কি রুলার স্কেল, যেটা আমাদের 15 সেন্টিমিটার পর্যন্ত থাকে। ঠিক আছে, আমরা একটা প্রবলেম এখানে চয়েস করছি, প্রবলেমটাকে একটু বোঝার চেষ্টা করছি, জাস্ট একবার প্রবলেমটা পড়ো। বলছে ইফ দ্য সাইজ অফ এ নিউক্লিয়াস ইন দ্য রেঞ্জ অফ 10⁻15 টু 10⁻14, তার মানে একটা নিউক্লিয়াসের রেঞ্জ মানে কি ডায়ামিটারটার কথা ভাবো বা ব্যাসার্ধের কথা ভাবো। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত দিয়েছে আমাকে 10⁻15 থেকে 10⁻14 মিটার। কোশ্চেনটা ভালো কোশ্চেন, বুঝো। ইজ স্কেলড আপ টু দ্য টিপ অফ এ শার্প পিন, এটার মানেটা বুঝবো। মানে একটা নিউক্লিয়াসকে তুমি ধরো একটা পেন তার পিনের নিবের ডগা যেটা আছে সেই ডগার উপর বসিয়ে রেখেছো, মানে এই পিনের যে ডগা সেই সাইজের একটা নিউক্লিয়াসকে তুমি ভাবো। বুঝতে পারছো ব্যাপারটা? নিউক্লিয়াস তো এর থেকে বহুগুণ ছোট, এর ভেতরে কয়েক হাজার কোটি পরমাণু আছে ঢুকে, কিন্তু আমি বলছি কি ওই পিনের টিপের সাইজের নিউক্লিয়াসের কথা ভাবো। ইজ স্কেলড আপ টু দ্য টিপ অফ এ শার্প পিন, এরকম যদি ভাবতে পারো। হোয়াট রাফলি ইজ দ্য সাইজ অফ অ্যান অ্যাটম, একটা অ্যাটমের তাহলে সাইজ কত বড় হবে, এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে ভাবো যে আমি নিউক্লিয়াসের রেঞ্জটা জানি 10⁻15 থেকে 10⁻14 মিটার, তাহলে নিউক্লিয়াসটা কত গুণ বড় হয়েছে আমরা যদি পেনের টিপের ক্ষেত্রে ভাবি, তাহলে পেনের টিপের রেঞ্জ কত হয় 10⁻5 থেকে 10⁻4 মিটার। তাহলে দেখতে পাচ্ছ -15 থেকে সে -5 হয়েছে, মানে 10⁻10 গুণ হয়েছে, হ্যাঁ না বলো? তাহলে অবভিয়াসলি নিউক্লিয়াস যাকে চোখে দেখতেও পাবো না তাকে যদি পেনের টিপের উপর বসাই তাহলে পেনের টিপের সাইজটা কত হবে প্রায় 10⁻10, অর্থাৎ নিউক্লিয়াস তার থেকে 10⁻10 গুণ বড় হয়ে গেছে, হ্যাঁ না বলো? সেটা বোঝার চেষ্টা করো। একটা নিউক্লিয়াস তার রেডিয়াস 10⁻15 মিটার, তাকে বলছি এমন একটা জায়গায় বসাচ্ছি যার রেঞ্জ কত, সাইজ কত 10⁻5 মিটার,
মানে ওর অ্যাকচুয়াল সাইজ এটা, আমি ধরছি তার এটা, তাহলে কত গুণ ধরে নিয়েছি বেশি, 10⁻10। তাহলে একটা অ্যাটমও তাহলে 10⁻10 গুণই হবে, হ্যাঁ না বলো? একটা অ্যাটমের রেডিয়াস কত হয়, এখনই বললাম অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। তাহলে 10⁻10 মিটার যদি একটা রিয়েল অ্যাটমের রেডিয়াস হয়, তাহলে সেই অ্যাটমটা এখন কত গুণ হতে হবে, 10⁻10 গুণ হতে হবে। কেন, নিউক্লিয়াসকে তুমি 10⁻10 গুণ করে দিলে অ্যাটমকেও তো 10⁻10 গুণ করতে হবে, হ্যাঁ না বলো? তাহলে 10⁻10 ইন্টু 10⁻10 যদি করো তাহলে কত দাঁড়ায়, 1 মিটার। তার মানে এই পেনের ডগায় যদি একটা নিউক্লিয়াসকে বসাও, তাহলে এখান থেকে সর্বশেষ কক্ষের যে দূরত্ব হবে সেটা হবে 1 মিটার, 3.26 ফুট ব্যাসার্ধ বিশিষ্ট একটা অ্যাটম। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা এখানে কত সুন্দর পড়ানোর সময় এটাকে বলি নিউক্লিয়াস, এটা দেখো পরমাণুর কক্ষপথ, তবে এগুলো সব ভুল, এগুলো কমপ্লিটলি ভুল। কারণ এই সাইজের যদি তুই নিউক্লিয়াস আঁকিস, 10 মিটারের তোকে কি দিতে হবে বলতো, আমি এখনই প্রমাণ করে দিতে, 10 মিটারের তোকে এখনই কি লাগবে, ব্যাসার্ধের অ্যাটম, মানে তুই অ্যাটম আঁকতেই পারবি না। সেই জন্য আমরা এরকম ভাবে বলি কি, যে একটা অ্যাটম নিউক্লিয়াস যদি এইটা হয়, তাহলে একটা অ্যাটম এরকম বড় সাইজের হবে, এইরকম এইরকম অবস্থা। কারণ একটা অ্যাটমের সাইজ হয় 10⁻10 আর একটা নিউক্লিয়াস হয় 10⁻15। 10⁵ এর পার্থক্য, 10⁵ মানে কত রে, 10⁵ মানে হচ্ছে 1,00,000। তার মানে তুই 1 সেন্টিমিটার ব্যাসার্ধের যদি একটা নিউক্লিয়াস আঁকিস, 1,00,000 সেন্টিমিটার ব্যাসার্ধের কি আঁকতে হবে, পরমাণু আঁকতে হবে। 1,00,000 সেন্টিমিটার মানে ভাব কত মিটার হবে, দেখ 100 মিটার দাঁড়িয়ে যাবে কোথায়, তাও বেশি হতে পারে। যাও, বুঝতে পারছি ব্যাপারটা? তো বেসিক্যালি আমরা সেই জন্য এগুলোকে কোনোদিন রিয়েল ডায়াগ্রাম নয়, সেই জন্য এগুলোকে আমাদের পড়ানোর সময় কি বলে বলতো, স্কিমাটিক ডায়াগ্রাম। স্কিমাটিক কথাটা সেই জন্য ইউজ করে, এখনকার কথা ইউজ করে না, এখন কেই বা কাকে শোনে। তো স্কিমাটিক কথাটা বলাটা এই কারণে উচিত, দিস ইজ স্কিমাটিক ডায়াগ্রাম, ইটস নট রিয়েল ডায়াগ্রাম। আই হোপ ক্লিয়ার করতে পারলাম, কোশ্চেনটা বুঝাতে পেরেছি, কোশ্চেনটা সবাইকে বোঝাতে পেরেছি কি বলছে, কোশ্চেনটা সলিউশন বুঝতে পেরেছো কিভাবে বুঝলাম। আমি একটা নিউক্লিয়াসকে পেনের ডগায় বসিয়েছি, নিউক্লিয়াস কত গুণ হলো, অ্যাটমটাও তত গুণ হবে, বাস সিম্পল কথা, ক্লিয়ার। মেজারিং ডিভাইসেস এর মধ্যে আমরা প্রথমে বলছিলাম কি, রুলার স্কেলের কথা বলছিলাম। এই রুলার স্কেল যদি তুমি দেখো নর্মাল স্কেল, তাহলে এটা 15 সেন্টিমিটার হয়, কোনো কোনো ক্ষেত্রে 30 সেন্টিমিটার হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 10 সেন্টিমিটার হতে পারে। এখানে দুটো গ্যাপের মধ্যে কত থাকে, 10টা গ্যাপ থাকে, সেই জন্য আমরা প্রতিটা গ্যাপকে বলবো 1 মিলিমিটার। সেই জন্য রুলার স্কেলের সাহায্যে সব থেকে ছোট যেটা মাপা যায় সেটাকে বলছি আমরা 1 মিলিমিটার, এটাকে বলা হয় স্মল ডিভিশন। সব থেকে ছোট ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার। লিস্ট কাউন্ট কাকে বলে, লিস্ট কাউন্ট না, তো লিস্ট কাউন্ট বলছি আমরা সেই দূরত্ব বা সেইটাকে যতটা ছোট একটা যন্ত্র মাপতে পারে। যেমন একটা নর্মাল স্কেল, নর্মাল স্কেল সব থেকে ছোট কত মাপতে পারবে স্যার, 1 মিলিমিটার, এর থেকে ছোট মাপতে পারবে না। সেই জন্য নর্মাল স্কেলের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হবে 1 মিলিমিটার। যদি কেউ 0.1 মিলিমিটার মাপতে পারে, তাহলে সেটা হবে তার লিস্ট কাউন্ট। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো তোমরা যখন ওজন মাপো, যখন মেজারিং ডিভাইসেস থাকে, তখন দেখবে কোন কোন যন্ত্রের ক্ষেত্রে, যখন তুমি নিজে দাঁড়াচ্ছ, তখন দেখবে দেখায় 22, বা আমি 22 তো কারোর হবে না, 62.8 কেজি। কিন্তু 8-এর পর কি আর ডিজিট থাকবে না, আছে তো, কিন্তু ওই যন্ত্র দেখাচ্ছে না। তার মানে ও দশমিকের পর একটা ডেসিমেল মাপতে পারবে। কিন্তু তুমি সোনার দোকানে চলে যাও, তখন দেখবে 0.23456 যত ইচ্ছা মাপ নিতে দাও, ও নিতে থাকবে। কেন, সোনার ক্ষেত্রে 0.0002 গ্রামেরও দাম, বিশাল দাম, হ্যাঁ না বলো? বুঝতে পারছো? সেজন্য ওর অ্যাকুরেসি লেভেল আরো হাই থাকে। কথাটা বুঝতে পারছো আমার? কথাটা কি ক্লিয়ার করতে পারছি? সেই কারণে আমরা এর সাথে 1 মিলিমিটারের বেশি কম মাপতে পারবো না, এ মাপতে অ্যালাউই করবে না। এবার কোনো জায়গায় যদি আমাকে 1 মিলিমিটার থেকে কম মাপতে হয়, এর দ্বারা হবে না, বাদ। তাহলে আমাকে অন্য ডিভাইসের কথা ভাবতে হবে। তাহলে এর থেকে ছোট 1 মিলিমিটার, মানে ধরো তোমাকে যদি নর্মাল স্কেলে দিয়ে 2 সেন্টিমিটার মাপতে দিই, তুমি ইজিলি মাপতে পারবা। তোমাকে 2.1 সেন্টিমিটার দিলাম, তুমি ইজিলি মাপতে পারবা। কিন্তু যখনই তোমাকে বলবো 2.13 মেপে দাও, তো আর হবে না, কারণ ও দশমিকের পর সেকেন্ড ডিজিট মাপতেই পারবে না, ও সক্ষমই নয়। ও বুঝতে পেরেছি ব্যাপারটা? সো এই যন্ত্রের সাহায্যে ওটা হবে না। সো বিজ্ঞানীরা বিভিন্ন ক্ষেত্রে ভাবলেন যে কি করে করা যায়, তখন একটা চিন্তা ভাবনা বিজ্ঞানী ভার্নিয়ারের মাথায় এলো, এবং তিনি একটা স্কেল বানালেন, তাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেল কাজ করছে বিশেষ একটা নীতির সাহায্যে, সেটা পরে বোঝাচ্ছি। এবং এর সাহায্যে বিভিন্ন যন্ত্র বানানো হয়েছে, যেমন ভার্নিয়ার ক্যালিপার, সেটাকে বলি আমরা অনেক সময় স্লাইড ক্যালিপার্স। আর একটা হচ্ছে আমাদের কি স্ক্রু গজ বা স্ক্রু গেজ, আরো আছে স্ফেরোমিটার আছে। তো এগুলো আমাদেরকে স্কুলে প্র্যাকটিক্যাল করতে দেবে। আশা করছি যতজন পড়ছি সবাই স্কুলে ভর্তি হবো, আর কেউ মাঝ পরে রেজাল্টের পর বেরিয়ে যাবো না, যে না রেজাল্ট তো খারাপ হলো, সায়েন্স আমার দ্বারা হবে না।
দেখো রেজাল্ট আর সায়েন্স নেওয়ার মধ্যে খুব একটা মানে নাই, যে তোমরা যদি মাথায় এখনো ঢোকে যে রেজাল্ট যদি খারাপ হয় সায়েন্স ছেড়ে দেবো, সত্যি কথা বলো তো তাহলে এখন কি করতে এখানে বসে আছো? যদি রেজাল্টেরই ওয়েট করো, তো রেজাল্ট কোনদিন ডিসাইড করবে না ওয়েদার ইউ উইল টেক সায়েন্স অর নট। তাহলে পরে নিউটন কোনোদিনই আজকে এত বড় সায়েন্টিস্ট হতোই না, নিউটন আইনস্টাইনও কোনোদিনই হতো না, বড় বড় এরকম কেউ হতোই না। সো রেজাল্ট হবে না। তোমার মাথায় সায়েন্স ঢুকলে তুমি নাও, তুমি বলবে স্যার ওই স্কুল তো পাবো না, দুনিয়াতে হাজার স্কুল আছে, খুঁজে নাও কোন স্কুলে পাবা তুমি। তো যে কোনো একটা স্কুলে যাও, সেই স্কুলে নাও। তোমার যদি মনে হয় না আমি পারবো না, তুমি 100তে 100 পেলেও ছেড়ে দাও। সিম্পল কথা, যে তুমি ভৌত বিজ্ঞানে 100তে 100 পেলেও তুমি ছেড়ে দাও, পারবে না, ছুটির সময় দিয়ে দেবো, আপনি রেখে চলে যান। ক্লিয়ার কথাটা? তাই যদি বুঝতে পারছো রেজাল্ট যদি খুব খারাপও হয়, খুব খারাপ মানে আমি ভেবে নেবো না 25-30 পাবো, তাহলে বলবো ছেড়ে দে বাবা, নিশ্চয়ই ওটা ভাববো না যে তুমি 25-30 পাবো না নিশ্চয়ই। তো আই হোপ তোমাদের রেজাল্ট চলে এসছে, দিয়ে দেবো আমি। সো আই হোপ সেক্ষেত্রে হবে না, ঠিক আছে? তো এ নিয়ে ভাববে না কিছু, পড়াশোনা দেখে মন দাও। সো ভার্নিয়ার ক্যালিপার আর হচ্ছে স্ক্রু গজ, এইরকম দুটো যন্ত্র আমরা পড়বো। আমরা স্পেরোমিটারটা এখন পড়বো না, আমরা রুলার স্কেল দিয়ে মাপবো। রুলার স্কেল বা নর্মাল স্কেল দিয়ে যখন আমরা মাপবো, তখন দেখো আমরা বারবার বললাম দুটো দাগের মধ্যে 10টা গ্যাপ থাকে, আর প্রতিটা গ্যাপ হচ্ছে 1 মিলিমিটার করে। সেই কারণে এর সাহায্যে সব থেকে কম যেটা মাপতে পারবো সেটা হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার, এর থেকে কম মাপতে পারবে না। তো এই রুলার স্কেলের সাহায্যে সব থেকে কম এতটুকু মাপতে পারবো। ক্যান নট গিভ প্রিসিশন টু সেকেন্ড ডেসিমাল প্লেস, যেটা একটু আগে আলোচনা করছিলাম যে দশমিকের পর সেকেন্ড ডিজিটে ও খুঁজে পারবে না, ও পারবে না, সেই কারণে এর দ্বারা পারবো না আমরা। এখন এই যন্ত্র দিয়ে মাপতে গেলে অনেক সময় আমাদের ভুল হয়। কি ভুল? ক্লাস 9-এ পড়েছো যে যদি আমরা পাঠ নেওয়ার সময় চোখটা পাঠের সাথে লম্বভাবে না রাখি, একটু তির্যক ভাবে রাখি, তাহলে পরে সেক্ষেত্রে কি হয়, অনেক সময় এরর হয়। এটাকে বলা হয় মেঘ ডাকছে নাকি, লম্বন ভুল বা প্যারালাক্স এরর। লম্বন ভুলটা কি না, তো স্কেলে পাঠ নেওয়ার সময় আমার চোখ যেন সবসময় কি থাকে, লম্বভাবে থাকে। যদি লম্বভাবে না থাকে, তির্যক ভাবে থাকলে কি হবে, মাপটা ভুল হবে। এইরকম ভুলকে আমরা বলছি লম্বন ভুল। এই লম্বন ভুল এড়ানোর জন্য আমরা কি করতে পারি না, তো পাঠটাকে সোজা নিতে পারি। হ্যাঁ না, পাঠটাকে সোজা নেব। তাহলে বল তো দেখি অগ্নিভ বল, এই প্যারালাক্স এররটা সিস্টেমেটিক এররের মধ্যে পড়বে নাকি র্যান্ডম এররের মধ্যে পড়বে? তুই অগ্নিভ কিসের মধ্যে পড়বে, র্যান্ডম না সিস্টেমেটিক? সিস্টেমেটিকের মধ্যে পড়বে নাকি? কেন সিস্টেমেটিকের মধ্যে পড়বে? কারণ সিস্টেমেটিক এরর নেগেটিভ পজিটিভ হয়, আর র্যান্ডম ফ্লাকচুয়েশনস এর মাধ্যমে কি তৈরি হয় আমাদের, কি র্যান্ডম এরর। এটা র্যান্ডম ফ্লাকচুয়েশন নয়, এটা তোমার নিজস্ব এরর, পার্সোনাল এরর। পার্সোনাল এরর গুলো সবাই সিস্টেমেটিক এরর। তো সিস্টেমেটিক এররের আন্ডারে আমরা বলেছিলাম পার্সোনাল এরর হবে। পার্সোনাল এরর মানে কি, যেটা আমি নিজে ভুল করছি। 2 নম্বর কি, ইনস্ট্রুমেন্টাল এরর হতে পারে, ইনস্ট্রুমেন্ট নিজে ভুল। আর 3 নম্বর কি হতে পারে, যে তোমার মেথড টেকনিক ভুল হচ্ছে, যে তুমি যে টেকনিকে মাপতে চাও সেই টেকনিকটাই ভুল, তোমাকে অন্য টেকনিকে মাপতে হবে, তবে ভুল মাপ পাচ্ছ। তাহলে এরকম বিভিন্ন রকমের এরর গুলো সিস্টেমেটিক এররের আন্ডারে পড়ে। সো প্যারালাক্স এরর ইজ কাইন্ড অফ সেই সিস্টেমেটিক এরর। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? এটা ক্লিয়ার হলো? কিন্তু এইটা নিয়ে আমাদের পড়াশোনা করে লাভ নাই, পড়াশোনা করে লাভ আছে আমার এই বিষয়টা। এটাকে বলছি আমরা স্লাইড ক্যালিপার্স। এখন যদি স্লাইড ক্যালিপার্স তোমাদের আমি খুলে বার করে দেখিয়ে দিই, আমার ড্রয়ারে আছে, তুমি কিছু বুঝতে পারবে না, কারণ স্লাইড ক্যালিপার্স ছোট খুব। তো যখন আমরা প্র্যাকটিক্যাল করাবো, আই হোপ এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর কোনো একদিন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিব। তো প্র্যাকটিক্যাল যখন করাবো আমরা, তখন তোমাদেরকে এগুলোর মাপ শেখাবো। কিন্তু আজকে আমাদেরকে কি করতে হবে, খাতায় কলমে মাপ শিখতে হবে। প্র্যাকটিক্যালি মাপ আর খাতায় কলমে মাপ সেম। আগে থিওরিটা বুঝে নি, তারপর না হয় মাপ যেদিন দেখবো সেদিন এমনি বুঝে যাবো আমরা। চলো আগে বুঝে ভালো করে দেখবে। এটা কি করতে পারে, এ দশমিকের পর সেকেন্ড ডিজিট পর্যন্ত মাপতে পারবে। মানে যেখানে আমরা নর্মাল স্কেল দিয়ে 2.1 মাপতে পারবো, এই ব্যাটা আমাকে 2 এর পর এত দূর ডিজিট ইজিলি মাপতে দেবে। সো এর প্রিসিশন অনেক বেশি হয়ে গেল। এখানে দুটো স্কেল একসাথে থাকে, একটাকে বলা হয় মেন স্কেল, একটুতেই বুঝাচ্ছি, আর একটা বলা হয় ভার্নিয়ার স্কেল। তাহলে নর্মালি একটা ভার্নিয়ার কালিপারের মধ্যে দুটো স্কেল থাকবে, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর একটা হচ্ছে মেন স্কেল। তোমরা এভাবে উচ্চারণ করবে, ভার্নিয়ার স্কেল অ্যান্ড মেন স্কেল। এখন ভার্নিয়ার স্কেল মেন স্কেলটা কি জিনিস একটু পরে বোঝাচ্ছি আমি পড়ানোর সম্বন্ধে। এইটা হচ্ছে টিপিক্যাল একটা ভার্নিয়ার ক্যালিপার বা স্লাইড ক্যালিপার। এটাকে স্লাইড এই কারণে বলা হয়, এই যে জটা আছে এই জটাকে তুমি টেনে বড় ছোট করতে পারবে, এটাকে স্লাইড করা যায়, সেই জন্য এটাকে অনেক সময় স্লাইড ক্যালিপার বলা হয়। এটাকে এরকম করতে পারো কেন, কারণ এর ভেতরে আমরা কোনো বস্তুকে মাপবো, সেটাকে রাখবো, তাহলে এটাকে বুঝতে পারছো ছোট বড় করতে হবে। 2 নম্বর, এটাকে বলে আপার জ, এটাকে বলে লোয়ার জ।
এই লোয়ার জয়ের মধ্যে আমরা বস্তুকে রাখবো। যেমন ধরো আমি এখানে ভরে দিলাম, দিয়ে এখন তার মাপবো, বুঝতে পারছো ব্যাপারটা? সো এই জায়গাটায় আমাকে এখানে রাখতে হবে, দিয়ে তাকে মাপতে হবে। এইটা হচ্ছে মেন স্কেল, উপরের স্কেলটা হচ্ছে মেন স্কেল, আর এখানে ছোট্ট করে একটা স্কেল আছে, সেটাকে বলছি আমরা ভার্নিয়ার স্কেল। যদি সেটা দেখতে চাও, দেখতে ঠিক এরকম লাগবে। এইটা হচ্ছে ওপরের স্কেলটা, যেটাকে বলছি আমরা কি মেন স্কেল, আর এটাকে বলছি কি লোয়ার। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে আপার স্কেল, এটা হচ্ছে লোয়ার স্কেল। লোয়ার স্কেলের দাগ দেখো কটা থাকে, 10টা এরকম থাকে। তো লোয়ার স্কেলে 10টা দাগ থেকে, ওপরের স্কেলে এরকম 10টা থাকে না, 9টা থাকে, 8টা থাকে, যা ইচ্ছা তাই থাকতে পারে। এবার কটা থাকবে সেটা ডিসাইডেড থাকবে সেই স্কেলে। নর্মালি ভার্নিয়ার স্কেলে যটা দাগ থাকবে, আপার স্কেলে তার থেকে একটা কম দাগ থাকে। মানে ভার্নিয়ার যদি 10টা হয়, মেন স্কেল হবে 9টা টিপিক্যালি। কিন্তু কোশ্চেনে 9টা কেন, 8.5টাও দিতে পারে, তোমার ব্যাপার। কোশ্চেন তো থিওরি জানতে হবে, বুঝতে হবে। তো নর্মালি ভার্নিয়ার স্কেল 10টা দাগ কাটা থাকে, লম্বা লম্বা দাগ, কিন্তু মেন স্কেল 10টা থাকে না, 9টা থাকে। কোনো ক্ষেত্রে 5টাও দিতে পারে, আমি জানি না। তো আমি বলছি এখন 10 আর 9 ধরে চলবো, কেন? বিকজ এটা স্ট্যান্ডার্ড। এবার 10 আর 9 কে স্ট্যান্ডার্ড ধরার পর আমরা একটা জেনারেল ধরে নিতে পারি এম আর এন। এম এর মান কি হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। এন এর মান কি হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। 10 আর 9 কেন, 49 50 হতে পারে না? অবভিয়াসলি হতে পারে স্যার। 99 100 হতে পারে না স্যার? হতে পারে। 199 200 হতে পারে। গ্যাপটা ম্যাক্সিমাম টাইমে 1 মেনটেইনড হয়। গ্যাপটা ম্যাক্সিমাম টাইমে কত মেনটেন হয়? 1 হয়। এটাকে আমরা মোটামুটি ধরে চলি। ক্লিয়ার হলো? এরকম দেখতে লাগে, একটা টিপিক্যাল দেখতে এইরকম স্কেল দেখতে পাচ্ছ। এই স্কেলটাই যে ওপরের স্কেলটা দেখছো, এই স্কেলটা হচ্ছে মেন স্কেল। আর এখানে ছোট্ট দেখো, আমি বুঝতে পারছো কিনা আমি জানি না, কাটা কাটা আছে, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ছোট অংশটা, এই যে এই জায়গাটা দেখছো, এইটাই হচ্ছে এইটা, আর এই পুরো মেন স্কেলটা হচ্ছে এইটা। আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ ব্যাপারটা? তো আই হোপ আমরা এই স্কেলের এই জায়গাগুলো বুঝতে পারলাম, পার্টগুলো। এবার মেজারমেন্ট কি করে হয় দেখো, ভালো করে বোঝো। আমরা এর লিস্ট কাউন্ট বার করার একটা ফর্মুলা দেখবো, কি হবে না? তো লিস্ট কাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে 1 MSD, গুলিয়ে ফেলবে না, MS ধ্বনি দিয়ে। এটা হচ্ছে মেন স্কেল ডিভিশন। MSD মানে হচ্ছে মেন স্কেল ডিভিশন। ডিভিশন মানে কি? ছোট ছোট দাগ। বলতো এক্ষেত্রে যদি আমরা মেন স্কেল ডিভিশন দেখি, তো এটা যদি নর্মাল সেন্টিমিটার স্কেল হয়, ভালো করে বুঝবা, এই মেন স্কেলটা যদি নর্মাল সেন্টিমিটার স্কেল হয়, যেটা আমাদের বাড়িতে পাওয়া যায়, তাহলে এর মেন স্কেল ডিভিশন কত হবে বলতো? 1 মিলিমিটার। হ্যাঁ না বলতো? কারণ সব থেকে ক্ষুদ্র যে দাগটা সেটা হচ্ছে 1 MSD, মেন স্কেল ডিভিশন। আর এটাকে বলা হয় 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটাকে কি বলবো? 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। আমার কাজ হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশনটাকে বার করা। চল দেখি। আমরা একটু আগে কি দেখলাম, যে এই স্কেলটার ক্ষেত্রে যে এখানকার যটা দাগ আছে, এখানকার দাগের সাথে সেটা ম্যাচ করে যায়। মানে এখানকার দাগ আর এখানকার দাগ পরস্পর কি হয়? সমান হয়। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। দেখ উপরে কটা দাগ আছে, দেখ না তো 1 2 3 4 5 6 7 8 9, দেখ 9টা দাগ আছে, দেখতে পাচ্ছিস? এত দূর পর্যন্ত 9টা দাগ আছে। আর এখানে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10-এর সাথে 9টা, তুই বলবে এটা কি? এটা স্যার জিরো ভার্নিয়ার। তো দেখ নিচে কটা দাগ আছে, 10টা দাগের সাথে দেখ এখানকার কটা দাগ মিলছে, 9টা দাগ মিলছে। সো বেসিক্যালি আমরা সব সময় মাথায় রাখবো যে ভার্নিয়ারের 10টার সাথে আমাদের ওপরের কটা দাগ মিলবে, 9টা। এটা জেনারেল, আগে জেনারেলটা শেখ, যে এটা সব সময় পাওয়া যায়। তো আমরা এখানে স্পষ্ট একটা কথা লিখতে পারবো যে 9টা মেন স্কেলের ভাগ সমান কি 10টা ভার্নিয়ারের ভাগ। হ্যাঁ না বলো? তাই লিখেছি দেখো ইংলিশে, 9 ডিভিশনস অফ মেন স্কেল ইকুয়ালস টু 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তাই দেখালাম যে ভার্নিয়ারের 10টা দাগ মানে কি হচ্ছে মেন স্কেলের কটা দাগ, 9টা দাগ। তাহলে ভার্নিয়ারের একটা দাগ সমান কি 9/10 অফ মেন স্কেল। হ্যাঁ না বলো? সেই জন্য 1 VSD মানে 9/10 MSD। এই MSD মানে হচ্ছে মেন স্কেল ডিভিশন। মেন স্কেল ডিভিশন, এটা ক্লিয়ার হলো? এবার বল, আমরা যদি এই 1 VSD-টা এখানে বসিয়ে দিতাম, এই 1 VSD-টা বসিয়ে দিতাম, তাহলে লিস্ট কাউন্টকে যদি আমরা LC বলি, তাহলে কি আমরা এখানে কি লিখতে পারতাম যে স্যার 1 MSD মাইনাস কত হতো? 9/10 MSD। হ্যাঁ না বলবি প্লিজ? এটাই হতো কিনা? তো দেখ 9/10 MSD তো নাকি? হ্যাঁ না বল? তো এটা যদি MSD-টাকে বার করে দিস, তাহলে এটা দাঁড়ায় দেখ 1 মাইনাস 9/10, এটাই দাঁড়ায়। হ্যাঁ না বল? বাস এইটুকুই তো গল্প আমার। এবার এটা কত হবে তাহলে? না তো স্যার 10 মাইনাস 9/10 MSD। হ্যাঁ না বল? এইটাকে আমরা একটা বিশেষ ফর্মুলার সাহায্যে লিখতে পারি। কি? ধর ভার্নিয়ারটা কত? Y, মানে ভার্নিয়ার যটা কাটা দাগ আছে সেটা হচ্ছে Y।
আর যে কটা মেন স্কেল কাটা আছে দাগ সেটা হচ্ছে এক্স। তাহলে লিস্ট কাউন্টের ফর্মুলা এখান থেকে ইজিলি বার করতে পারবি তুই। লিস্ট কাউন্ট মানে কত হবে স্যার? দেখ ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, আর তার সাথে কি হবে? মেন স্কেল ডিভিশন। হ্যাঁ না বল? বুঝতে পারলি ব্যাপারটা? সেই জন্য আমরা এই ফর্মুলাটা মাথায় রাখবো। তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু এম এন দিয়ে মনে রাখতে পারো। আমি অঙ্ক করানোর সময় এম এন নয় ওয়াই এক্স মনে রাখবো, কারণ আমি ছোটবেলা থেকে ওয়াই এক্স শিখে আসছি, আমি এটাই আমার মনে আছে। ক্লিয়ার? তো তোমরা যদি মনে হয় এম এন শেখার, তোমরা এম এন দিয়ে শিখতে পারো। আমি এখানে কেটে এখনই ওয়াই এক্স করে দেবো। বুঝতে পারছো ব্যাপারটা? তো তাহলে আমরা এটা লিস্ট কাউন্টের ফর্মুলাটা সিম্পল মনে রাখবো। ভার্নিয়ার স্কেলের ডিভিশন মাইনাস কি লিখবো? মেন স্কেল ডিভিশন বাই কি? ভার্নিয়ার স্কেল ডিভিশন ইনটু এমএসডি। বাস সিম্পল কথা। ওয়াই মাইনাস এক্স মাথায় রাখবো, ওয়াইটা হবে ভার্নিয়ার, এক্সটা হবে কি? মেন। বাস লিস্ট কাউন্ট এইভাবে বার করবো। ফর্মুলা কি শেখাতে পেরেছি আমি? ফর্মুলা কি শেখাতে পেরেছি? এবার এই লজিকে যদি করো তাহলে 10 মাইনাস 9 কত হয়? 1 বাই 10। 1 বাই 10 মানে কত? 0.1। 0. কত? 1। আর এমএসডি মানে কত? 1 মিলিমিটার। হ্যাঁ না বলো? সেই জন্য কত অ্যান্সার আসছে ফাইনালি? 0.1। কে বুঝনি বলবে? 1 মেন স্কেল ডিভিশন মানে কত? 1 মিলিমিটার। হ্যাঁ না বল? কারণ মেন স্কেলের ক্ষুদ্রতম ভাগ কতটা হয়? 1 মিলিমিটার। কেন? একটা নর্মাল স্কেল নিলে তার সব থেকে ছোট মাপ কত হবে? 1 মিলিমিটার। কে বুঝিসনি বলবি? কে বুঝিসনি বলবি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, সমস্যা নেই। তাহলে আমরা এটাকে জেনারেলাইজ করতে চাইলাম এইভাবে যে ভার্নিয়ারে যটা দাগ আছে সেটাকে কি দিয়ে লিখবো? ওয়াই। মেন কটা দিয়ে লিখবো? এক্স। তাহলে এখানে আমরা কি বলবো? যে মেন ভার্নিয়ার স্কেলের ওয়াই খানা দাগ মেন স্কেলের কটা দাগের সাথে সমান? এক্স এর সাথে। তাহলে 1 ভার্নিয়ার স্কেল সমান কত লিখবো আমরা? 1 ভার্নিয়ার স্কেল সমান কত লিখবো? এক্স বাই ওয়াই। 1 মাইনাস এটা করলে 1 মাইনাস এক্স বাই ওয়াই করলে কত হবে স্যার? ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। দেখতে পাচ্ছিস তোরা? ফর্মুলা দুবার লিখে দিলাম, কোনো সমস্যা? আমরা এম এন দিয়ে লিখবো না, আমরা এটাকে ওয়াই এক্স দিয়ে লিখবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কারোর মাথায় কোনো সমস্যা? কারোর মাথায় কোনো সমস্যা বলতে পারো। চলো এই প্রবলেমে দেখো। এই প্রবলেমে যদি দেখো তাহলে এখানে দেখো যে 8টা ডিভিশন দেওয়া আছে অন এমএসআর। এমএসআর মানে মেন স্কেল রিডিং এ। দেখে নাও 8টা দাগ দেওয়া আছে কিনা, যতদূর পর্যন্ত ভার্নিয়ার আছে। আর ভার্নিয়ার কটা দেওয়া আছে? 10টা। তাহলে এখানে লিস্ট কাউন্ট কি করে বার করবা? 10 মাইনাস 8 বাই 10। হ্যাঁ না বলো? 10 মাইনাস 8 বাই 10 কত হয়? 2 বাই 10। 2 বাই 10 মানে কত? 0.2। আর মেন স্কেল ডিভিশন তো মিলিমিটার, 0.2 মিলিমিটার। দেখ মুখে মুখে ক্যালকুলেট হয়ে গেল। পেন খাতার কোনো দরকার পড়লো না, ভালো করে বোঝ। আমি এখানে শুধু চোখ লাগিয়ে দেখবো ভার্নিয়ার কটা আছে? 10টা। মেন স্কেল কটা আছে? 8টা। তোকে কি বললাম? 8এর জায়গায় 7টাও দিতে পারতো, 6টা, যা ইচ্ছা তাই দেবে। ফর্মুলা তোমার এইটা নাকি? হ্যাঁ না বলবে? তো 10 মাইনাস 8 বাই 10। 10 মাইনাস 8 করলে কত হয়? 2। 2 বাই 10 কত হয় স্যার? 0.2। আর মেন স্কেল ডিভিশন মানে কত হয়? 1 মিলিমিটার। তো স্যার 0.2 মিলিমিটার। কে বুঝনি বলবে? কার সমস্যা হচ্ছে আমাকে বলো। বুঝতে অসুবিধা? কিছু অসুবিধা হলে বলো। কোনো সমস্যা নেই? চলো একটা প্রবলেম দেখি। তাহলে এরকম সিচুয়েশনে একটা প্রবলেম আমরা এখানে দেখেছি, আর এটা হচ্ছে সেই স্টেপগুলো যেটা আমরা বার করলাম। তাহলে ফাইন্ড দ্য কোইনসাইডিং মার্ক, যে আমরা যখন মাপ নেব তখন সেই মার্কটাকে কোইনসাইডিং বার করতে হয়। একটা উদাহরণ দিচ্ছি, দেখ এখানে, দেখ এইটার দিকে তাকা। কি করে মাপ নেব ভালো করে বোঝ। এটা বলছে একটা ভার্নিয়ার ক্যালিপার আমাকে দিয়ে দিয়েছে। ধর তুই কি করলি, এইখানটাতে জকের মধ্যে কিছু একটা ভরে দিয়েছিস, দিয়ে তোর মাপটা এখানে এসে টাচ করে গেছে, দিয়ে এবার ধর স্কেলটা আর এদিকে যাচ্ছে না, মানে কি এটাই তার মাপ? হ্যাঁ না বল? এই স্কেলটা থেকে মাপ বার করব। চল মাপ বার কর। ওই স্কেলটা ধর এইভাবে আছে। এবার দেখ অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, এখানে দেখ এইটা কি ওপরেরটা মেন স্কেল? হ্যাঁ স্যার, এটা হচ্ছে মেন স্কেল। আর এটা কি স্কেল? ভার্নিয়ার স্কেল। চল লিস্ট কাউন্ট আগে কত হচ্ছে দেখলে। তো স্যার এখানকার লিস্ট কাউন্টটা আপনি দেখুন, যে নিচে 10টা আছে, উপরে কটা আছে? 9টা আছে। ওই হবে। তাহলে কত হবে লিস্ট কাউন্ট? স্যার 10 মাইনাস 9 বাই 10 মিলিমিটার। মিলিমিটার কেন নিলাম? কারণ মেন স্কেলটা সেন্টিমিটারে আছে। তাহলে কত হয়ে গেল? 0.1 মিলিমিটার। এত দূর রাখলাম। এবার এইটাকে বলছি আমরা কি? জিরো ভার্নিয়ার। এটাকে বলছি জিরো ভার্নিয়ার। এর কাজ কি? এর কাজ মেন স্কেলের রিডিং দেওয়া। জিরো ভার্নিয়ারের কাজ হচ্ছে মেন স্কেলের রিডিং দেওয়া। এই মেন স্কেল রিডিং দেবে। মেন স্কেল রিডিং কত? দেখ এই জিরো দাগটা, এই জিরো দাগটা, দেখ জিরো দাগটা এমন ভাবে আছে যে সে 7-এর পরে আছে, কিন্তু পরেরটাই হচ্ছে 7.1। দেখো সে 7.1 কে ক্রস করেনি, মানে এই জিরো দাগটা 7 আর 7.1 এর মাঝে আছে। তখন আমি কিন্তু 7 ভ্যালুটা নেব, 7.1 নেব না, বিকজ ইট হ্যাজ নট বিন টাচড। এটা টাচ করেনি তাকে। তার মানে
আমি জিরো ভার্নিয়ারটাকে দেখবো সেই দুটি পাঠের মাঝে, যে পাঠের মাঝে ও বসে আছে তার বাঁ দিকের পাঠটাকে নেবো। ইয়েস অর নো? ডান দিকের পাঠ তো ক্রসই করেনি, হ্যাঁ না বল, বুঝতে পেরেছিস কিনা? সেই জন্য এরকম যদি থাকতো, এটা থাকতো 2.1, এটা যদি 2.2 থাকতো, আর আমার ভার্নিয়ারটা এখানে গিয়ে টাচ করে যেত, তখন আমি পাঠ কিন্তু 2.2 নিতাম। বুঝতে পারিস ব্যাপারটা? টাচ করে গেলে নিতে হবে, টাচ করে বেরিয়ে যেত, ধর এখানে চলে আসতো, তখন কি নিতাম? 2.2 নিতাম। বুঝতে পারছিস ব্যাপারটা? সবসময় খেয়াল রাখবে লেফটের দিকে। বুঝাতে পেরেছি ব্যাপারটা? বুঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে অ্যাকর্ডিং টু দিস, জিরো ভার্নিয়ারটা দেখো বাঁ দিকে প্রথমটাই 7 আছে, আর ওর ডান দিকে কাউকে টাচ করেনি, তাহলে মেন স্কেল রিডিং কত হবে? 7। সেজন্য আমরা এখানে লিখবো মেন স্কেল রিডিং, MSR লিখলাম। আগে কি লিখছিলাম? MSD, মেন স্কেল ডিভিশন। এটা লিখছি মেন স্কেল রিডিং। মেন স্কেল রিডিং কত দিল স্যার? 7। এবার 7টা কোন এককে দিয়েছে? সেমি। যেহেতু মেন স্কেল সেমিতে আছে, তুই লিস্ট কাউন্টটাকেও কিসে করে নিবি? সেমিতেই করে নিবি। তাহলে 0.1 মিলিমিটার মানে কত হবে স্যার? 0.01 সেমি। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে যেহেতু মেন স্কেলটা সেমিতে আছে, এটা আমি সেমিতে কনভার্ট করে নিলাম। এবার হচ্ছে তোর ভার্নিয়ার স্কেল রিডিং খোঁজার কাজ, VSR, এটা খুঁজতে হবে। তাহলে VSR খোঁজার জন্য কি করবি? তোকে তোর চোখ রাখতে হবে এই নিচের দিকে। এই নিচের দিকে দেখবি যে কোনো একটা ভার্নিয়ার, এগুলো ভার্নিয়ার দাগ, কিন্তু যে কোনো একটা ভার্নিয়ার মেন স্কেলের সাথে সোজা সোজি এরকম ভাবে তাকিয়ে যাবে, এক লাইন বরাবর থাকবে। এটাকে বলা হয় কোইনসাইড করা। কোইনসাইড মানে লাইনের সাথে লাইন এরকম ভাবে টাচ হয়ে যাবে। তুই দেখ কিভাবে বুঝবি। দেখ এটা হচ্ছে প্রথম ভার্নিয়ার, দেখ কারোর সাথে লাইনের টাচ হয়ে নাই, ইট হ্যাজ নট বিন অ্যালাইনড, এক লাইন বরাবর আসেনি। দেখ 2 নম্বরটাও এক লাইন বরাবর আসেনি, 3 নম্বরটা এক লাইন বরাবর আসেনি। তুই দেখ 5 নম্বরটা মনে হচ্ছে যেন এক লাইন বরাবর এসছে। দেখ 6 নম্বরটা একটু বাঁদিক সরে গেছে, দেখ বুঝতে পারছিস কিনা? 7এরটা দেখ আর বাঁদিকে, 8 এরকম দেখ বাঁদিক সরে সরে গেছে। তাহলে আমার মনে হচ্ছে যে 5 নম্বরটা দেখো এক লাইন বরাবর কোইনসাইড করে গেছে। সো এইটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল রিডিং। এবার এই ভার্নিয়ার স্কেল রিডিং নিতে গেলে জান বেরিয়ে যাবে। কেন জান বেরিয়ে যাবে বলতো? এইগুলা খুঁজে বার করা খুব মুশকিল, দেখতে পাচ্ছিস? সেই জন্য চোখ খুব শার্প হতে হবে, একদম তীক্ষ্ণ চোখ হতে হবে। যে তীক্ষ্ণ চোখ নিয়ে তুমি তাকে দেখো, সেই রকম তীক্ষ্ণ চোখ নিতে এখানে দেখতে হবে, একদম তীক্ষ্ণ চোখের সাহায্যে দেখতে হবে। সেই তীক্ষ্ণ চোখ নিয়ে তুমি যদি এইটা খুঁজে বার করতে পারো, এটা হচ্ছে কি? ভার্নিয়ার স্কেল রিডিং। এবার ফর্মুলা কি? না তো ফর্মুলা সিম্পল, এইটা হচ্ছে তার ফর্মুলা, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। ইনটু কি হবে? লিস্ট কাউন্ট। এটা লিখে নিন, লিস্ট কাউন্ট। তাহলে এটা ফর্মুলা। চলো এবার দেখি তাহলে। তাহলে এখানে কি হবে স্যার? এখানে তাহলে মেন স্কেল রিডিং কত পেলি? 7। দেখ 7 সেমি লিখেছি, হ্যাঁ না বলবি। প্লাস কি হবে? ভার্নিয়ার, ভার্নিয়ার কত? 5। তার সাথে কি গুণ করতে হবে? এই লিস্ট কাউন্ট গুণ দিয়ে, এইটা হয়ে গেল আমার ফাইনাল রিডিং। বুঝাতে পেরেছি? কার সমস্যা বল? ডাউট বল, ডাউট বল, ক্ষমতা থাকলে ডাউট বল। দেখ বললে পাগল হয়ে যাবো, থাক বল। সমস্যা আছে কিছু? সমস্যা আছে? চল এইটাতে আসি। এখানে দেখো, তাকাও, এখানে বলছে মেন স্কেল রিডিংটা খুঁজে বার করো। তাহলে এইটা কি জিরো ভার্নিয়ার? হ্যাঁ না বল। এই জিরো ভার্নিয়ারটা কোথায় আছে? দেখ এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 6। বলতো 7কে কেউ টাচ করে গেছে? হ্যাঁ স্যার। তাহলে মেন স্কেল রিডিং কত হবে? 2.7, আইদার 2.7 সেমি। দেখতে পেয়েছিস? বলবি স্যার এগুলো দেখতে পাচ্ছি না, কিছু করার নাই আমার। হ্যাঁ, ওই তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দেখতে হবে, নাহলে হবে না। ওই দৃষ্টি লাগবে। হ্যাঁ যাও, দেখতে পাবি না? এটা দেখতে পেয়েছিস তো? এটা বুঝে গেছিস তো? বাদ দে, এখানে তীক্ষ্ণ দৃষ্টি না লাগলে হবে। আর আমরা বলছি, ধরে নাও অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন, কোইনসাইডিং ডিভিশন মানে কি? যেটা লম্বা লম্বা সোজা সোজা থেকে গেছে, সেটা কত? 3। তাহলে কত হবে স্যার? 2.7 প্লাস 3 ইন্টু 0.01। 3 ইন্টু 0.01 মানে কি রে? 0.03 দিয়ে টোটাল হলো 2.73। বুঝতে পারলি ব্যাপারটা? কে বুঝিসনি বল? বুঝতে পারলি? কোইনসাইডিংটা এখানে কত ধরে নিয়েছি আমরা? 3। চোখে তো দেখতে পাবো না, সেটা লিখে দিয়েছি 3। বুঝতে পেরেছি ব্যাপারটা? তোমার কথাটাই ঠিক, চোখে দেখা যাবে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো তো? এইটা বুঝে গেছি তো কনসেপ্ট। যদি এটা বুঝে যাই আমরা, এবার আমরা বুঝবো জিরো এরর ইন ভার্নিয়ার ক্যালিপার। দেখো জিরো এরর মানে কি? আমরা যখন এই ভার্নিয়ারের জকটাকে বা জটাকে একদম একদম এর সাথে এটাকে টাচ করিয়ে দিব, বুঝতে পারছো? তখন মেন স্কেলের তো একটা 0 আছে, হ্যাঁ না বলো? আর ভার্নিয়ারেরও কি আছে? 0। এই মেন স্কেলের 0 আর ভার্নিয়ারের 0 দুটো অ্যালাইন্ড হতে হবে।
তাহলে পরে যে ইনস্ট্রুমেন্ট তোমার ঠিক আছে, কোনো এরর নাই। একটা টিপিক্যাল যদি আমরা দেখাতে চাই যে কেমন হয় ভার্নিয়ার, এটা হচ্ছে টিপিক্যাল ভার্নিয়ার। এবার দেখো এত ছোট আমি কি করে বোঝাবো তোমাকে, এটা সম্ভব নয়। এবার এই যে এই জগটাকে এইভাবে আমি ছোট বড় করতে পারবো, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইভাবে ছোট বড় করতে পারবো। এইটা যখন এখানে টাচ করে দিবে এরকম ভাবে, তার মানে এই ভার্নিয়ার নিচে একটা ছোট্ট দাগ আছে, এই যে ভার্নিয়ারের কথা বলছিলাম। এবার বুঝতে পারছো কত ছোট দেখাগুলো? এই যা এটা 0 আর মেন স্কেলে 0 অ্যালাইন্ড হতে হবে, মানে 0-র সাথে 0 অ্যালাইন্ড থাকতে হবে, তাহলে পরে কোনো এরর হবে না, কোনো এরর নাই। ফ্যান্টাস্টিক ইনস্ট্রুমেন্ট, বাট বারবার ইউজ করার ফলে এরর চলে আসে। সেই কারণে অনেক সময় 0টা 0-র সাথে টাচ করে না, টাচ করে বেরিয়ে পালিয়ে যায়। আবার অনেক সময় 0 পর্যন্ত পৌঁছাতেই পারে না, তাই না? যে কেউ ভাও বেশি দিয়ে দিয়েছে আর তাকে পাত্তা দেব না, এটা ছেলেদের হয়। যে সে পাত্তা দিচ্ছে না, কুত্তার মতো তার ভিন্ন দৌড়াবে। যেই সে ভাও দিয়ে দিয়েছে, হ্যাঁ বল, বাস কে ভাই ভাগ। যতক্ষণ না পাত্তা দেয়নি ততক্ষণ ঠিক ছিল। যাক, জোকস অ্যাপার্ট, এরকম করবে না প্লিজ, ঠিক আছে? তো 0 0 0, হ্যাঁ রোস্টার হব না আমি, চল, আমি মানুষই ঠিক আছি। রোস্টার তো পাখি রে এক প্রকারের। রোস্টার ওই পাখি, রুস্টার বলি তো, RWSTER। আমি ইংলিশ যদি খুব কাঁচা না হয়, RWSTER পাখি তো এক প্রকারের, যেটাকে আমরা খাই। ঠিক আছে ঠিক আছে, আমি রোস্ট করলে তোরা টোস্ট করবি, ছাড়। তো অ্যালাইন্ড এরকম হয় না। অনেক সময় কি বেশি ভাও দিয়ে দিলে 0 বেরিয়ে গেল, আবার অনেক সময় কি হলো, পৌঁছাতেই পারলো না। তো এরকম কেস দেখো, একবার পৌঁছাতেই পারলো না, তোমাকেই পাত্তা দিল না, আর একবার কি পাত্তা দিয়ে তুমি পাত্তা দিয়ে বাড়ি পালিয়ে গেছো, ভাবছি যা, এরকম কেস। তো যদি 0 পর্যন্ত পৌঁছাতে না পারে, অর্থাৎ ধরো আমাদের এটা হচ্ছে ভার্নিয়ার, এটা হচ্ছে মেন। যদি আসতে ভাই প্লিজ, যদি মেন স্কেলের 0-র কাছে যদি আমার ভার্নিয়ার পৌঁছাতে না পারে, অর্থাৎ মেন স্কেলের ডান দিকে ভার্নিয়ারটা থাকে, এটাকে বলবো পজিটিভ এরর। ডান দিক মানে কি? পজিটিভ। আর যদি বাঁ দিকে চলে যায়, যেদিকে ছুচু করো বাঁ দিকে চলে যায়, এটা হচ্ছে নেগেটিভ এরর, ঠিক আছে? এটা নোংরা হাত বলে, তাই না? প্লিজ, এটাকে নোংরা হাতই বলে। হ্যাঁ, এবার কেউ বলিস না স্যার আমরা তো টিস্যু ইউজ করি, তাহলে কোচিং এ আসার আগে স্যানিটাইজার দেবো, বা বেঞ্চে স্যানিটাইজার ছিটাতে হবে, কিছু করার নাই। চলো, গঙ্গা জল হবে স্যানিটাইজার, যদি বা গঙ্গা জল কাইন্ড অফ স্যানিটাইজার দিতে হবে। যাক, দেখ। তো যেটা বলছিলাম, যে যদি মনে আসতে, এদিকে দেখো, কন্ট্রোল করো। সো মেন স্কেলের 0 পর্যন্ত যদি পৌঁছাতে না পারে, অর্থাৎ ভার্নিয়ার, এখনই অঙ্ক দেবো ভাই, এখান থেকে দেখো, 0 ডান দিকে থাকে, পজিটিভ এরর। পজিটিভ এরর মানে তোমার এররটা ধরো বেরোলো 0.03, পজিটিভ মানে আগে প্লাস দেবা, এররের আগে প্লাস। এবার ফর্মুলা তো পরে দেখবো, এররটা প্লাস। সেরকমই ধরো 0.03 বেরোলো, 0.03 বেরোলো, নেগেটিভ মাইনাস, অর্থাৎ এটা এরর। তার মানে ক্রস করে বেরিয়ে গেছে নেগেটিভ, পৌঁছাতেই পারলাম না পজিটিভ, এখনো আছে, পৌঁছাতে হবে পজিটিভ, আর পৌঁছে গেছে বলে আর পাত্তা দেবো না নেগেটিভ, এরকম ভাবে ভাববা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার তোমার চিন্তা ভাবনা নিজের মতো থাকবে। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার ধরো কোনো একটা যন্ত্রে যদি এরর আসে, তো তোমার টোটাল রিডিং পেলা কিছু একটা, আর কিছু একটা এরর পেয়েছো, তাহলে কারেক্ট রিডিং এর ফর্মুলাটা হবে, কারেক্ট রিডিং মানে অ্যাকচুয়াল রিডিং যেটা ঠিকঠাক করে পেলা, এটা মানে বৃষ্টি পড়ছে নাকি রে, টোটাল রিডিং রাত 11টা থেকে পড়তে পারতিস বাবা, মাইনাস এরর, এইটা ফর্মুলা ভালো করে বোঝ। দেখ, তাহলে কারেক্ট রিডিং মানে কি? টোটাল রিডিং মাইনাস এরর। এবার শোন, এই টোটাল রিডিংটা তুই পাবি, এররটা তোকে বার করতে হবে। এবার যদি পজিটিভ এরর হয়, মাইনাস আছে, মানে অ্যাকচুয়ালি এররে কি হবে? মাইনাসই। কিন্তু নেগেটিভ এরর নিজে নেগেটিভ, তাই যদি মাইনাস এরর বসাও তাহলে কি হয়ে যাবে? প্লাস। তাই তুমি এভাবেও ভাবতে পারো, যদি আমার নেগেটিভ এরর হয়, টোটাল রিডিং এর সাথে এররটাকে যোগ করতে হবে,
আর যদি পজিটিভ এরর হয় টোটাল রিডিং এর সাথে এররটাকে বাদ দিতে হবে, বাস এইভাবেও ভাবতে পারো। তোমাকে সব রকম প্রসেস বলে দিচ্ছি, তুমি যেটা ইচ্ছা করো, তোমাকে ফাইনাল উত্তরটা এসে বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি কি করি, ফর্মুলা জানি, আমি দেখে নিই এররটা পজিটিভ না নেগেটিভ, এখানে এররটাকে সাইন দিয়ে বসিয়ে দিই। বুঝতে পারছো ব্যাপারটা? পজিটিভ হলে প্লাস এরর, নেগেটিভ হলে মাইনাস এরর। এবার প্লাস মাইনাস তো আমি অঙ্কে বুঝে নেবো। বুঝতে পেরেছো ব্যাপারটা? কোনো সমস্যা স্লাইডে বলতে পারো আমাকে। ক্লিয়ার সব? ওকে, এই যে চলে এসছো কোশ্চেন। দেখো কোশ্চেনটা এবার দেখে নাও, তাহলে বুঝতে পারবা। বলছে ডায়ামিটার অফ এ স্টিল বল ইজ মেজার্ড। একটা স্টিল বলের ডায়ামিটারকে আমি মাপলাম ইউজিং আ ভার্নিয়ার ক্যালিপার, একটা ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে মাপলাম, হুইচ হ্যাজ ডিভিশনস অফ সেন্টিমিটার। মানে কি, তার ডিভিশন গুলো হচ্ছে সেন্টিমিটার, মানে মূল স্কেলটা কত মাপতে পারবে বলতো? মিলিমিটার। বুঝতে পারলি? মূল স্কেলটা কত মাপতে পারবে? মিলিমিটার। তার মানে এর এমএসডি কত হবে? মিলিমিটার। বুঝতে পারলি ব্যাপারটা? এবার কি বলছে দেখ, ইটস মেন স্কেল, ভালো করে শুনবা এই জায়গাটা, and 10 divisions of vernier matches 9 division of the main scale, মানে লিস্ট কাউন্ট হবে 0.01। ইয়েস অর নো? এখনই বুঝতে পারলি ব্যাপারটা? কি করে বার করবি? চোখে দেখে 10 - 9 বাই 10 মিলিমিটার। হ্যাঁ না না বলবি? তাহলে এটা করলে স্যার কত হবে? 0.01 সেন্টিমিটার। হ্যাঁ না না বলবি? বুঝতে পেরেছিস? চল, লিস্ট কাউন্ট বেরোলো, লিস্ট কাউন্ট বেরোলো। তার সাথে কি বলেছে যে 3 such measurement, এই যে 3 such measurement আমরা এখানে দিয়ে দিয়েছি। A ball are given below if the zero error is minus, মানে এটা কি নেগেটিভ এরর? ইয়েস স্যার, নেগেটিভ এরর, মানে এররটা নিজে নেগেটিভ। তাহলে আমাকে কি বার করতে হবে এখন? রিডিং বার করতে হবে। হ্যাঁ না বল, টোটাল রিডিং কত হবে স্যার? চলো দেখো, মেন স্কেল কত? 0.5, একটা শিখিয়ে দিচ্ছি 0.5। তাহলে ফর্মুলা কি বলেছিলাম? মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। হ্যাঁ না বলো? এটা বলেছিলাম তো, মেন স্কেল রিডিং প্লাস কি ছিল? ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। ভুলে গেছো নাকি? বলে যাওনি তো বাবা? এখানে শেখালাম তো নাকি? এই যে ফর্মুলা নাকি? চলো তাহলে এখানে কি করব? 0.5, এটা কি মেন স্কেল রিডিং, প্লাস কি করব? ভার্নিয়ার কত? 8, আর লিস্ট কাউন্ট কত? 0.01। তাহলে কত হয়ে গেল? 0.58। এটা কি কারেক্ট রিডিং? না, এটা কি রিডিং? টোটাল। কারেক্ট কি করে করব? তাহলে দেখো, কারেক্ট রিডিং মানে 0.58 মাইনাস এরর। মাইনাস এরর মানে কি? মাইনাস এরর মাইনাস 0.03। হ্যাঁ না বলবে? আমি এইভাবে ইউজ করি। তাহলে প্রথম রিডিং কত বেরোলো স্যার? 0.61, এক্স্যাক্টলি সেম। দেখো, হ্যাঁ না বলো? এইভাবে কি সেকেন্ড বার করা যাবে? দেখো বেরিয়ে গেছে, থার্ড বেরিয়ে গেছে। এইগুলো হলো সবগুলো কারেক্ট রিডিং। এবার তিনটে রিডিং থেকে আসল ভ্যালু বার করা হয়। বলো শিখিয়েছি কি করে? ট্রু ভ্যালু, মনে পড়ছে? কি করে বার করেছিলাম? অ্যাভারেজ করে। এইটা হচ্ছে ট্রু ভ্যালু, অ্যাভারেজ। বুঝতে পারছো ব্যাপারটা? কে বুঝতে পারনি বলো? আরেকবার বুঝাচ্ছি। দেখো, আমাদেরকে ফার্স্ট লাইনে যে কোশ্চেনটা দিয়েছিল সেখান থেকে লিস্ট কাউন্ট বার করে নিয়েছি। লিস্ট কাউন্ট কি কেন বার করলাম? ওই যে 10টা 9টা ডিভিশন দিয়ে দিয়েছে, দেখো সেখান থেকে লিস্ট কাউন্ট বার করলাম 0.01 সেন্টিমিটার এলো। ভালো করে বোঝো। আমাকে এরকম 3টে রিডিং দিয়ে দিয়েছে, বলছে তুমি অ্যাকচুয়াল রিডিং বার করো, ট্রু ভ্যালু বার করো, আর তার সাথে তোমাকে নেগেটিভ এরর দিয়ে দিলাম কত? -0.03। তাহলে এখানে যদি বলে দেওয়া হয়, তাহলে বেসিক্যালি আমি লিস্ট কাউন্টটা বার করলাম। দেখো, দরকারই না এইসব করার নাকি, আমি ডাইরেক্ট এই ফর্মুলা বসাবো। হ্যাঁ না বলো? বুঝতে পারছো ব্যাপারটা? এইসব দরকারই না এত কিছু লেখার, আমরা ডাইরেক্ট এখানে চলে যাবো। বার করে নিলাম। স্যার ফর্মুলা কি? এই তো ফর্মুলা। রিডিং মানে মেন স্কেল প্লাস ভার্নিয়ার, তার সাথে লিস্ট কাউন্ট গুণ, এবং মাইনাস কি হয়? এরর। এইটাকে বলছি আমরা টোটাল রিডিং। হ্যাঁ না বলো? আর মাইনাস করে দিলে কি পেয়ে যাচ্ছি? কারেক্ট রিডিং। দেখো তাই করেছি। বুঝতে পেরেছো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে না হয়নি বলবে? কার বুঝতে অসুবিধা? কার বুঝতে অসুবিধা? ডাউট আছে? বলে ফেলবে ডাউট থাকলে, বলো যে হ্যাঁ স্যার ডাউট আছে। বুঝতে পেরেছো? এই টাইপের প্রবলেম আবার নিজেরা পারবে করতে। স্লাইড আমি দিয়ে দিব, চিন্তা করো না, পিডিএফ। বুঝতে পেরেছো? সমস্যা? রেওয়ান বুঝতে পেরেছিস বাবা? কোনো সমস্যা? চল এবার স্ক্রু গেজ পড়ি। স্ক্রু গেজ জিনিসটা কি না, তো স্ক্রু গেজ হচ্ছে কি বলতো, এরকম করে স্ক্রু থাকে, স্ক্রুটাকে আমরা ঘোরাবো, তাহলে কি হবে বলতো, এখানে একটা স্কেল থাকে, সেটা বলা হয় লিনিয়ার স্কেল। স্ক্রু যদি ঘোরানো হয়, একটা ডান পাকের স্ক্রু যদি ঘোরাস, তাহলে স্ক্রুটা ভেতরের দিকে ঢোকে, স্ক্রু ড্রাইভার দিয়ে দেখবি। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ বাম পাকে ঘোরাস, তাহলে স্ক্রুটা বেরিয়ে আসে। এখানেও তাই, যদি স্ক্রুটাকে ডান দিকে ঘোরাও, ক্লকওয়াইজ রোটেট করো, তাহলে স্ক্রুটা ভেতরের দিকে ঢুকবে, অর্থাৎ এটা এই দিকে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, স্ক্রুটা খুলবে, আর এখানে একটা স্কেল আছে, সেই স্কেলটা বাইরে বেরিয়ে আসবে, আর এটাও আস্তে আস্তে কোন দিকে চলে যাবে স্যার? দূরে দূরে চলে যাবে।
একটা টিপিক্যাল স্ক্রু গেজ আমাদের এইরকম টাইপের দেখতে লাগে, যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিপিক্যাল স্ক্রু গেজ। এইটা হচ্ছে সেই স্কেল, যে স্কেলটাকে আমি ঘোরাচ্ছি সার্কেল বলে, এটাকে বলছি সার্কুলার স্কেল। কি বলছি? আর এটা কি স্কেল স্যার? মেন স্কেল। তাহলে এখানে দুটো স্কেল হবে, একটা মেন স্কেল আর একটা হবে। এখন আগেরটা পড়ানোর সময় আমরা দুটো স্কেল ব্যবহার করলাম, মেন স্কেল আর কি ভার্নিয়ার স্কেল। এখানে পড়বো মেন স্কেল সার্কুলার। এখন নর্মাল যে স্ক্রু গজগুলো থাকে তাতে 100 খানা ডিভিশন থাকে, মানে সার্কুলার স্কেল 0 থেকে 100 পর্যন্ত কাটা কাটা দাগ থাকে। এবার প্রতিটা দাগ কত তা তো জানি না, এবার দেখবো প্রতিটা দাগ কত। তাহলে এরকম 0 থেকে কতটা পর্যন্ত থাকে? 100 পর্যন্ত থাকে, 0 থেকে 100 পর্যন্ত থাকে। সেই জন্য আমরা এক্ষেত্রে অ্যাকুরেসিটা অনেক হাই পাই। এখানে একটা ইম্পর্টেন্ট ডেফিনিশন থাকে, দ্যাট ইজ কল্ড পিচ। পিচ কাকে বলে? প্লিজ ইউজ পি, ডু নট ইউজ বি। তো পিচ কাকে বলে? পিচ উচ্চারণটা একই রকম তো, অনেক সময় তো বট করে বলেই ফেললো আমাকেই যে স্যার পিচ বার করুন, তো প্লিজ মাইন্ড রাখবে। হ্যাঁ, তো পিচ মানে হচ্ছে কি, যে আমি একটা পাক ঘোরাবো, রোটেশন, একটা রোটেশন করব, মানে 0 থেকে কত যাবো? 100। তাহলে ওই মেন স্কেল যতটা পরিমাণ বেরোবে, খুলবে, কতটা খুলবে? 1 খুলতে পারে, 2 খুলতে পারে, যটা দাগ কাটা খুলবে তাকে বলছি আমরা কি? তার পিচ। মানে ভালো করে বোঝো, মেন স্কেল ধরো 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 5 মিলিমিটার দাগ কাটা আছে। ধরো এটা পুরোপুরি এখানে বন্ধ আছে, আর এখানকার জিরোর সাথে এখানকার জিরো টাচ হয়ে আছে, কোনো ব্যাপার নাই। এবার আমি জিরোটাকে ঘোরাচ্ছি সার্কুলার স্কেল এরকম করে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কি বাইরে বেরিয়ে আসবে? হ্যাঁ স্যার, বাইরে বেরিয়ে এলো। 0 থেকে 100 করলাম, দেখলাম একটা দাগ বাইরে বেরিয়ে এলো, তাহলে বলবো তার পিচ হচ্ছে 1 মিলিমিটার। কেন? একটা পাক ঘুরলে 1 মিলিমিটার বেরিয়ে গেল। এবার ভাবো সেম কোশ্চেন যদি এরকম বলতাম যে আমি একে 100 এরকম ঘোরালাম এক পাক, কিন্তু 2 মিলিমিটার বেরিয়ে এলো, পিচ কত হতো? 2 মিলিমিটার। তার মানে একটা কমপ্লিট রোটেশনে যতটা সে মেন স্কেল পথ অতিক্রম করবে সেটা হচ্ছে তার পিচ। ডিস্টেন্স মুভড বাই দ্য স্ক্রু, নাম্বার অফ কমপ্লিট রোটেশন। তাহলে এখানে প্রথম কেসে 1 মিলিমিটার গেছিল, হ্যাঁ না বল? আর কমপ্লিট রোটেশন কভার করেছিলাম একবার। এবারই তো কোশ্চেন বলা হয় একটা স্ক্রু গেজের ক্ষেত্রে 10 মিলিমিটার আমি স্কেল পাচ্ছি 5 বার রোটেশনে, পিচ কত হবে? না তো স্যার 10/5 2, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে পিচ বার করার হিসাব কি? যতটা সে মেন স্কেল পাথ যাবে বাই কি হবে? না তো যটা রোটেশন হচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? কি বুঝতে পেরেছি? এটা হচ্ছে সেই পিচ বার করারই কোশ্চেন। দেখো বলছে, আগেরটা কি বুঝাতে পেরেছি? পিচ বার করা বলছে এ স্ক্রু গেজ হ্যাজ 100 ডিভিশন অন ইটস সার্কুলার। তাহলে সার্কুলার ডিস্কে 100টা দাগ আছে। এবার ইটস সার্কুলার এন্ড ইটস স্ক্রু মুভস বাই 2 মিলিমিটার। স্ক্রু মুভ করছে কত? 2 মিলিমিটার। আর কটা রোটেশনে? 40 রোটেশনে। তাহলে পিচ কত হবে? সিম্পল স্যার, কটা গেল? 2, রোটেশন কত? 40, 2/40 মানে কত? 1/20। এইটা হচ্ছে তোর অ্যান্সার। বাস হয়ে গেল, পিচ বার করা। পিচ বার করা শিখলি মানে লিনিয়ার স্কেল বা মেন স্কেল যটা যাবে পাথ, আর যটা কি হবে? কমপ্লিট রোটেশন। বাস সিম্পল কনসেপ্ট। ক্লিয়ার হলো? পিচ বার করা শিখে গেলি। চল এবার লিস্ট কাউন্ট কি করে বার করব? একটা স্ক্রু গেজের লিস্ট কাউন্ট এই ফর্মুলাটাই মাথায় রাখবি, পিচ বাই যতটা সার্কুলার স্কেলের ডিভিশন আছে। অ্যাকর্ডিং টু আমার পড়াশোনা আমরা কি বললাম যে নর্মাল স্ক্রুর পিচ হয় 1 মিলিমিটার। তাহলে পিচ কত হয়? 1 মিলিমিটার। আর তাকে ভাগ করছে কত দিয়ে? নাম্বার অফ ডিভিশন। সার্কুলার স্কেলে কটা ডিভিশন থাকে বললাম? 100। তাহলে 1/100 মানে কত? 0.01 মিলিমিটার, মানে হচ্ছে 0.001 সেন্টিমিটার। বুঝাতে পারলাম ব্যাপারটা? সেই জন্য আমরা দেখ যখন স্ক্রু গেজ পড়াই তখন বলেছিলাম এর অ্যাকুরেসি কত ছিল? 0.001 সেমি। বুঝতে পারলি ব্যাপারটা কেন? এইটা হচ্ছে তার রিজন। দেখ ওখানে লেখা আছে, দেখতে পাচ্ছিস? তাহলে লিস্ট কাউন্ট স্ক্রু গেজের কি করে বার করলাম? না তো পিচ বাই সার্কুলার স্কেলে যটা ডিভিশন আছে। ভার্নিয়ারে কি বার করেছিলাম? লিস্ট কাউন্ট কি করে? y - x/y ইন্টু MSD। হ্যাঁ না বল? মনে আছে ফর্মুলা? y কি ছিল? ভার্নিয়ার। x কি ছিল? মেন। আর MSD কত হয়? 1 মিলিমিটার নর্মাল স্কেলে। ক্লিয়ার? ইয়েস অর নো? আর সার্কুলারে কি বললাম? পিচ যা হবে বাই কত? যটা রোটেশন স্কেলে থাকবে। চলো একটা প্রবলেম করি। এই প্রবলেমটা দেখ, প্রবলেমটা ভালো করে বুঝবো। কোশ্চেনটা পড়লে, a screw gauge has main scale division of 2 millimeter
মানে মেন স্কেল 2 মিলিমিটার, মানে দেখেন দেখ 20 আর 30 মাঝের প্রতিটা গ্যাপ 2 মিলিমিটার করে। তাহলে দেখ 20 পর 22, 22 পর 24, 24 পর 26, 26 পর 28, 28 পর 30, মানে এখানে কটা দাগ থাকবে? 5টা। বুঝতে পারলি? তার মানে এর পিচ কত হবে বলতো? 2 মিলিমিটার। হ্যাঁ না বল, কারণ ওটাই তো মিনিমাম ডিভিশন। হ্যাঁ না বল, তাহলে পিচ কত এখানে বলে দিয়েছে? 2 মিলিমিটার। দেখ কোশ্চেনে তোকে ডাইরেক্ট পিচের উল্লেখ করেইনি। কোশ্চেনটা কি দিয়েছে দেখ, a screw gauge has main division of 2 মিলিমিটার each and its circular scale has 100 division। কই পিচের কথাটা বললো না? তো আমাকে বাই থিওরি যেটা পড়লাম সেখান থেকে বুঝে যেতে হবে যে এটা হচ্ছে পিচ। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে 2 মিলিমিটার হচ্ছে তার পিচ, আর ডিভিশন কত আছে? 100। তাহলে লিস্ট কাউন্ট বেরিয়ে যাবে কত স্যার? 2/100। হ্যাঁ না বল, তাহলে আমরা এখানে 2/100 বার করে নিলাম, দেখতে পাচ্ছিস? তাহলে এখান থেকে আমরা লিস্ট কাউন্টটা পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি বলবি? কি লিস্ট কাউন্ট বার করার ফর্মুলা বললাম তো, পিচ বাই রোটেশন কত আছে? হ্যাঁ না বল, মনে পড়ছে? তাহলে 2/100 বেরিয়ে গেল। এবার দেখ, এবার তাকা, এবার আমরা দেখব কি যে এই সার্কুলার দাগটা 40 এর কত নম্বরে আছে। তাহলে সার্কুলার দাগটা কি এইটা হচ্ছে সোজা সার্কুলার দাগ, দাগ এই সোজা সার্কুলার দাগটা 40, 40 এর পরের দাগটা কত? 42। হ্যাঁ না বল, 42 তো এক একটা দাগ 2 মিলিমিটার করে। হ্যাঁ না বলবি? 42 এর পরেরটা কত হবে? 44, 46। আর দেখ তো 4 নম্বর দাগটা ক্রস করে গেছে। হ্যাঁ না বল, তাহলে এখানে অ্যাকচুয়ালি 4টে দাগ আছে, 4টে দাগ মানে 8 মিলিমিটার, আর এখানে 40 আছে মানে কত? 40 প্লাস 8 কত হবে? 48 মিলিমিটার। সেই জন্য আমরা 48 নিলাম মেন স্কেল রিডিং। বুঝাতে পেরেছি কি করে নিলাম? তাহলে এইভাবে মেন স্কেল রিডিং নিব। ক্লিয়ার হলো মেন স্কেল রিডিং নেওয়ার প্রসেস? এবার বলো, এখানে দেখো 40, প্রতিটা দাগ 2 মিলিমিটার করে, তাহলে 40 এর পর 42, 42 এর পর 44, 44 এর পর 46, তারপর দেখো 4 নম্বর দাগ পর্যন্ত গেছে, তুমি চোখে দেখো ভালো করে, তাহলে 48। তাহলে মেন স্কেল হয়ে গেল 48 দাগ। এবার মেন স্কেল 48 দাগ হওয়ার পর তোমাকে এই মেন স্কেলের সোজা দাগটার দিকে তাকাতে হবে। এইটা সার্কুলারের কত নম্বর দাগের সাথে টাচ করেছে? দেখো 70। হ্যাঁ না বলো, তাহলে এটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং। তাহলে সার্কুলার স্কেল রিডিং কত? 70। এবার তোমার এখানে একটা ফর্মুলা মাথায় রাখতে হবে যে টোটাল রিডিং সমান কি হবে না, তো মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু কি হবে? লিস্ট কাউন্ট। দেখো তাই ফর্মুলা দিয়ে উত্তর বার করে নিলাম। কার বুঝতে অসুবিধা বলবে? কার বুঝতে অসুবিধা বলবে? কি সমস্যা? ক্লিয়ার? মেন স্কেল বার করা শিখলাম কি করে। আচ্ছা, এটা যদি 2 মিলিমিটার না বলতো, এমনও তো হতে পারতো 1 মিলিমিটার করে বলতো, তখন দেখো আমার লিস্ট কাউন্ট কমে যেত। হ্যাঁ না বলতো, কি লিখতাম? 1/100 লিখতাম। আর এখানে 40 এর জায়গায় কি লিখলাম? 41, 42, 43, 44 কি লিখতাম? 45, 44 এরকম লিখতাম। বুঝতে পারছিস ব্যাপারটা? আমাকে কোয়েশ্চেন যা দেবে আমি সেই মতো যাব, আমাকে প্রসেস বুঝতে হবে। প্রসেসটা কি বোঝাতে পারছি আমি কি প্রসেসটা বোঝাতে পারছি কি করে যাব? ক্লিয়ার? নেক্সট দিন যখন খাতায় কলমে করাবো তখন দেখাতে পারবি, বুঝতে পারবি। ক্লিয়ার হচ্ছে আব্দুল? তাহলে এটার উপর দেখ আমরা এররটাকে এবার আলোচনা করি। জিরো এরর অফ এ স্ক্রু গেজ, যেমন ক্যালিপারের ক্ষেত্রে বুঝেছিলিস এখানেও তাই হবে, যে যদি জিরোর সাথে জিরো টাচ করে যায় কোনো এরর নাই ভাই, জিরো এরর হবে, জিরো, কোনো এরর নাই। কিন্তু যদি দেখ জিরো, এটা হচ্ছে মেন স্কেলের জিরো, দেখ মেন স্কেলের জিরোতে ভার্নিয়ারেরও কি থাকা উচিত ছিল? জিরো, কিন্তু জিরো নাই। দেখ আমি কি হচ্ছে, জিরো ক্রস করে 10-এ চলে গেছে, মানে ও জিরোটাকে কি অতিক্রম করে চলে গেছে। হ্যাঁ না বল, বুঝতে পারছি ব্যাপারটা? দেখ 10 চলে গেছে, আর এখানে দেখ ও পৌঁছাতে পারেনি, এটা জিরো, এইটা জিরো, ওর পৌঁছানোর কথা ছিল এটা এখানে, তাই না? পৌঁছাতে পারেনি, 90 এসে থেমে গেছে। তার মানে আমরা এখানে দেখছি কি স্ক্রু গজের ক্ষেত্রে যে তোমার 90 দাগ, তো কত দাগ পিছনে আছে জিরো থেকে? 10। দেখ 10 দাগ পেছনে আছে, ওকে আরো 10 দাগ যেতে হতো তবেই তো পৌঁছাতো, আর এখানে কি হচ্ছে 10 দাগ বেরিয়ে গেছে। তো যদি জিরোর থেকে দাগ বেরিয়ে যায়, অর্থাৎ জিরোর পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়, এগুলো হবে পজিটিভ এরর স্ক্রু গজের ক্ষেত্রে। আর এগুলো কি হবে? নেগেটিভ এরর। মানে ধর জিরোর সাথে জিরো হওয়ার কথা ছিল, তুই দেখলি 78 হয়ে আছে, এরর কত? 22 এরর। হ্যাঁ না বল, কেমন এরর? নেগেটিভ এরর, পৌঁছাতে পারেনি। আর দেখলাম আমি কত, জিরোর পর 12 হয়ে আছে, 12 মানে কি ও জিরো ক্রস করে বেরিয়ে গেছে তবে তো 12 হয়ে গেছে, তাহলে এরর কত? পজিটিভ 12। বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? একই প্রসেস, যে টোটাল রিডিং বার করার জন্য কি করে বার করব না, তো আমাদের টোটাল রিডিং মাইনাস কি হবে? এরর। এবার আমরা যখন দেখব এখানে, তো এররটা দেখো 10, 20, 90 এরকম আসবে। স্বাভাবিক একটা এরর তো 10, 90, 20 হতে পারে না, তাহলে কি করে বার করব না, তো এই যে 10, 90, 20 যাই এরর থাকছে, সেই এররটার সাথে লিস্ট কাউন্ট গুণ করলে তুমি অ্যাকচুয়াল এররটা পাবা।
সো অ্যাকচুয়াল এরর মানে কত হবে, লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং ডিভিশন অফ দ্য সার্কুলার স্কেল। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখ একটা প্রবলেম করলে তোরা বুঝতে পারবি। চল প্রবলেমটা দেখ। প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করছি, দেখ। বলছে স্ক্রু গেজ, একটা প্রবলেম দেখলে আমরা বুঝতে পারবো, নাহলে বুঝতেই পারবো না। এ স্ক্রু গেজ হ্যাজ মেন স্কেল ডিভিশন অফ 0.5 মিলিমিটার। বল পিচ তাহলে কত হবে, 0.5 মিলিমিটার। হ্যাঁ না বল, একটু কি সেম প্রবলেম দেখতে পাচ্ছিস তোরা? এইটাই মেন, এইটাই পিচ। তাহলে দেখ পিচ পেয়ে গেছিস 0.5 মিলিমিটার। হ্যাঁ না বলবা? ঠিক আছে, বুঝাতে পেরেছি। আর কি বলছে, অ্যান্ড লিস্ট কাউন্ট, ও বাবা বার করতে হবে না, লিস্ট কাউন্টও দিয়ে দিয়েছে। তাহলে লিস্ট কাউন্ট কত দিয়ে দিয়েছে স্যার? লিস্ট কাউন্ট দিয়ে দিয়েছে 0.01 মিলিমিটার। এটা রেকর্ডিং হচ্ছে তো, দেখতো। লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। ক্লিয়ার? দ্য ইনস্ট্রুমেন্টস রিডিং হোয়েন নাথিং ইজ পুট, মানে কিছু দেয়নি যখন, ইন বিটুইন ইটস জজ অ্যাজ শোন ইন দ্য ফিগার, এই ফিগারে দেখা যাচ্ছে। তাহলে দেখ এইটা কি মেন স্কেল, এই দাগটা কিন্তু কততে টাচ করে আছে, 90। মানে কি ও পৌঁছাতে পেরেছে না স্যার। তার মানে এখানে এররটা কি হবে, নেগেটিভ এরর। হ্যাঁ না বল? দেখ ভালো করে বোঝ, এখানে দেখ নেগেটিভ এরর, পৌঁছাতে পারেনি। ঠিক বলছি তো? তাহলে নেগেটিভ এরর কত, 90। এবার বল এররটা কি 90? না, এরর কতটা পৌঁছাতে পারেনি, 10 পৌঁছাতে পারেনি। ঠিক, একদম ঠিক। কি করে বার করলি তুই? 100 থেকে 90 বাদ দিয়ে। দেখ এখানে তাই করেছে, 100 মাইনাস 90। আমি ওরা বলতে চাইছি না 100 থেকে 90 বাদ দিয়ে, আমি বলছি কটা পৌঁছাতে পারেনি তুই খুঁজে বার কর। 18, 12, তুই তো গুনতে পারবি রে ভাই। তোকে বললো যে 88 নম্বরের সাথে ম্যাচ করছে, মানে কি 12 পৌঁছাতে পারেনি। তার মানে এরর কত, 12। কিন্তু এররটা 12 নয়, 12 ইন্টু কত করতে হবে, লিস্ট কাউন্ট। এই দা 12 ইন্টু লিস্ট কাউন্ট, এটা হচ্ছে জিরো এরর। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারলি ব্যাপারটা? এটা হচ্ছে জিরো এরর। কিন্তু কি এরর, নেগেটিভ এরর। তাই কারে, এটা হচ্ছে টোটাল রিডিং। হ্যাঁ না বল? কি করে বার করলাম টোটাল রিডিং, মেন স্কেল প্লাস কি হয় সার্কুলার স্কেল ইনটু কি হয় লিস্ট কাউন্ট। শেখালাম একটু আগে। মেন স্কেল কত দেখ বলে দিয়েছে, মেন স্কেল বলছে 15 ডিভিশন দেখা যাচ্ছে মেন স্কেলে। মানে ভালো করে বোঝ, আমি স্ক্রু ঘুরিয়েছি, 15টা দাগ দেখা যাচ্ছে, আর এক একটা দাগ কত করে, 0.5। তাহলে 15টা দাগ কত, 5 15 75, 7.5। সেই জন্য এইটাই হচ্ছে মেন স্কেল। দেখ হিসাব বোঝ, কোশ্চেন কতটা গভীর। কোশ্চেন বলছে আমি স্ক্রু ঘুরিয়ে দেখছি যে 0.5 এর কটা দাগ পাচ্ছি, 15টা দাগ পাচ্ছি। তাহলে মেন স্কেল কত, ওই তো 15টা দাগই। হ্যাঁ না বলো? আর এক একটা দাগ কত করে, 0.5 করে। তাহলে 15টা দাগ কত হবে স্যার, 5 15 75, 7.5। 7.5 হচ্ছে রিডিংটা মেন স্কেল। আর সার্কুলার স্কেল রিডিং দিয়ে বলছে দেখো 44তম ডিভিশন। হ্যাঁ না বলো? তার মানে সার্কুলার সাথে 44 নম্বরে ম্যাচ করেছে, সেই জন্য 44 হচ্ছে কিসের রিডিং, সার্কুলার স্কেল রিডিং। আর তার সাথে কি গুণ করতে হয়, লিস্ট কাউন্ট। এটা হচ্ছে টোটাল রিডিং। আর কারেক্ট রিডিং কি করতে হয়, মাইনাস এরর। এররটা কি নেগেটিভ, তাই এররটা কি হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে। এই দা যোগ এরর। বুঝতে পারলি? তাহলে 7.94 প্লাস 0.1 করলে যা হবে সেটা হচ্ছে আমার ভ্যালু। কে বুঝিসনি বলবি, কে বুঝিসনি বলবি, মন এখানে রাখ। কে বুঝিসনি বলবি, কে বোঝনি। সবার ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? ক্লিয়ার হচ্ছে পুরোপুরি? হ্যাঁ বলছে কোশ্চেনটা পড়ো। বলছে অ্যান্ড 44th ডিভিশন অফ দ্য সার্কুলার স্কেল কোইনসাইড উইথ দ্য রেফারেন্স লাইন। এটা কি রেফারেন্স লাইন? বলছে যখন আমি জিনিসটাকে ভরেছি তখন এখানকার 44 নম্বর দাগ এখানে এসে ম্যাচ করছে, তাহলে এটা কি সার্কুলার স্কেল রিডিং? বাস, তাই সার্কুলার স্কেল রিডিংটা 44 নিলাম। বুঝতে পেরেছিস ব্যাপারটা, না বুঝিসনি বলবি? বুঝতে পেরেছিস? আমাকে ডায়াগ্রাম দেয়নি, আমাকে কোশ্চেন বলে দিয়েছে। এবার 44তম না বলে যদি বলতো 88তম তো ম্যাচ করতে, তাহলে 44 এর জায়গায় কি লিখতাম, 88 লিখতাম। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? বলবি হ্যাঁ না না। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? চলো আর একটা সেম প্রবলেম দিয়েছি, দেখো। এটা বাড়িতে করব, কিন্তু কি বলছে, এটা 65th ডিভিশন। তার মানে এটা সার্কুলার স্কেল রিডিং। হ্যাঁ না বল? চল দেখ, দ্য পিচ অফ এ স্ক্রু গেজ ইজ, ও বাবা পিচ বলেই দিয়েছে 0.5 mm। আর দেয়ার ইজ 100 ডিভিশন, লিস্ট কাউন্ট বেরিয়ে গেল। হ্যাঁ না বল? লিস্ট কাউন্ট কত হবে স্যার, 0.5 বাই, হ্যাঁ না বল? লিস্ট কাউন্ট দেখ এটাই। ক্লিয়ার? এবার কি বলছে, অন ইট সার্কুলার স্কেল দ্য ইনস্ট্রুমেন্ট রিডস 0 ডিভিশন অন মেন স্কেল and 5th division of the circular scale coincide with the reference line when nothing is put। তার মানে এখানে এরর কত আছে, 5। হ্যাঁ না বল? কেন বলতো,
বলছে 0 ডিভিশন ছিল, আর যখন কোনো কিছু দিইনি তার মধ্যে দেখা যাচ্ছে 5 নম্বর ডিভিশন সার্কুলার স্কেলে টাচ করছে, মানে এররটা কত হয়ে গেছে 5। বুঝতে পেরেছিস ব্যাপারটা? দেখ এরর 5 করে বাকিটা ক্যালকুলেশন করেছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস ব্যাপারটা? এবার বল 5 নম্বরে ম্যাচ করছে মানে কি 0 ক্রস করে গেছে, হ্যাঁ না বল? আর 0 ক্রস করে গেলে সেটা কি এরর হয়? পজিটিভ এরর। পজিটিভ এরর হলে অ্যাকচুয়ালি কি হয়? মাইনাস করতে হবে, দা মাইনাস হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? ক্লিয়ার হয়েছে না হয়নি বলবি? পারবি বাড়িতে? এবার পুরোটাই তো বলে দিলাম। বুঝতে পেরেছিস ব্যাপারটা? যা 65 ছিল বলে কত নিলাম? 65। বুঝতে পারলি ব্যাপারটা? কোশ্চেনটার ফ্রেমিংটা বুঝতে পেরেছো, তার সলিউশন বুঝতে পেরেছো কি করে করলাম? চলো, সেম প্রবলেম হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার? সেম প্রবলেম হোমওয়ার্ক থাকবে, বাড়িতে করবা, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এটা? বুঝতে পেরেছি? চলো, মেজারমেন্ট অফ মাস। আমরা যদি ভর মাপতে চাই, ভর মাপার জন্য বাবা হাঁপিয়ে পড়ো না, 9 10-এ পড়ছো না, ঠিক আছে? দুদিন পর কলার উঁচু করে ঘুরে বেড়াবো। আমি সায়েন্স নিয়েছি, তুই কি নিয়ে পড়ছিস, তাই না? তার জন্য তো কষ্ট করতে হবে বলো। চলো, বেকার টাইম ওয়েস্ট করবো না, এদিকে দেখো। মেজারমেন্ট অফ মাস, তোমার থেকে অনেক বেশি কষ্ট আমার হচ্ছে। হ্যাঁ, মেজারমেন্ট অফ মাস কি? ভর মাপবো। ভর মাপার যন্ত্রের নাম কি হচ্ছে? সাধারণ তুলা যন্ত্র। আমরা যদি ভর মাপের ক্ষেত্রে দেখি তাহলে সেই প্যারিসের, ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স আছে, সেখানে সদর দপ্তরে প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতু দিয়ে তৈরি একটা চোঙ আছে, সিলিন্ডার, তার ভরকে আমরা বলছি 1 কেজি। রেঞ্জ অফ মাস কি হতে পারে? ইলেকট্রনিক মাস থেকে কত দূর যেতে পারি? অবজারভেবল ইউনিভার্সের মাস। ইলেকট্রনিক মাস কত? 10⁻³ কেজি বা 30 কেজি। সেখান থেকে অবজারভেবল আমি একটু আগে বললাম 10⁵55 কেজি। এই রেঞ্জ পুরোটা মাসের মধ্যে পড়ে। আরো বেশি হতে পারে, সেটা আমরা জানি না। মাল্টিভার্স হলে তার মাস আরো বেড়ে যাবে, আমরা কিছুই জানি না কি হতে পারে না হতে পারে। সো এটা মোটামুটি একটা রেঞ্জ, বুঝতে পেরেছি ব্যাপারটা? আই হোপ ক্লিয়ার হয়েছে। এবার ভর মাপার যন্ত্রের নাম কি? এটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। এটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। বলবা স্যার স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়? হ্যাঁ, ওজন মাপা হয়। তো আমরা ওয়েটের সাথে যদি অভিকর্ষজ ত্বরণ 9.8 কে ভাগ করে দিই তাহলে কি মাস বার করতে পারবো? হ্যাঁ স্যার। তাহলে স্প্রিং ব্যালেন্সের সাহায্যে তো মাস বার করা যায়, হ্যাঁ না বল? বুঝতে পেরেছিস ব্যাপারটা? আর এটা তো হচ্ছে ডিজিটাল ওয়েটিং মেশিন, তাই না? এখানে যদি আমি লিখতে যাই তাহলে আমার এখানে ওয়েট দেখাবে 96.5 কেজি, এরকম কিছু দেখাবে। ক্লিয়ার? সো আমি চাপলে ভেঙেই যাবে 2 দিন পর, আর থাকবে না, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। আর একটা ছোট মাস মাপতে আমরা ইউজ করি, দ্যাট ইজ কল্ড অ্যাটমিক মাস ইউনিট, নাকি রে? AMU। এবং 1 AMU মানে হয় 1.6605 × 10⁻27 কেজি। এটা আমরা পরিমাপ চ্যাপ্টারে মোটামুটি ফার্স্টের দিকে পড়েছিলাম। ক্লিয়ার? ডিফারেন্স বিটুইন মাস এন্ড ওয়েট, তোমরা এটা জানো, কোনো বডির মাস চেঞ্জ হতে পারে না, কিন্তু কোনো বডির ওয়েট চেঞ্জ হতে পারে। যেমন পৃথিবীতে সব জায়গায় মাস কি হবে? সেম হবে, কিন্তু পৃথিবীর সব জায়গায় ওয়েট সেম হবে না। পোলে গেলে ওয়েট আলাদা হবে, নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটরে আলাদা হবে। আবার আমরা যদি গ্রহ চেঞ্জ করি তাহলেও তার ওয়েট চেঞ্জ হবে, কিন্তু তার মাস চেঞ্জ হবে না। মাসের ইউনিট কি হয়? কেজি, কিন্তু ওয়েটের ইউনিট কি হবে? নিউটন। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাস এন্ড ওয়েট। এগুলো আমরা আগেই পড়েছি বলে আর বলছি না। এবার মেজারমেন্ট অফ টাইম, সময় মাপবো। সময় মাপার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা কি? ঘড়ি। ঘড়ির ক্ষেত্রে বিভিন্ন টাইপের ঘড়ি হয়, যে একটা হচ্ছে ডিজিটাল ক্লক। ডিজিটাল ক্লক আমাকে ডিজিটাল এলইডি বা এগুলো হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে, তার মাধ্যমে দেখায়। যেখানে আমরা বলেছিলাম যে র্যান্ডম এরর এখানে হতে পারে ফ্লাকচুয়েশনের জন্য। এখানে হচ্ছে এগুলো কি? পেন্ডুলাম ক্লক। এই পেন্ডুলাম নড়লে পরে তার টাইম পিরিয়ড থেকে এই ঘড়িটা চলে। একটা আগে পাওয়া যেত স্যান্ড ক্লক, তোমরা জানো। আর নর্মাল আমরা পাই কি? স্টপ ওয়াচ। স্টপ ওয়াচের সাহায্যে আমরা কোনো জায়গায় টাইম ইন্টারভ্যালকে মাপতে পারি। বর্তমানে আরো ছোট প্রিসাইজড টাইম মাপার জন্য কোয়ান্টাম ওয়াচ বেরিয়েছে, সেটা হতে পারে। যেমন ধরো উপগ্রহ উৎক্ষেপণকালে বা উপগ্রহ যখন লঞ্চ করা হয়, দেখবে টাইমটাকে উল্টো দিকে মাপে, T-10 9 8 করে, সেটা হচ্ছে কি? মেট্রোনাম। সো রকেট ফায়ারের ক্ষেত্রে আমরা ইউজ করি মেট্রোনাম। আবার যেটা দেখবে গ্রিনিচ শহরের উপর দিয়ে যে মূল মধ্যরেখা গেছে, সেখানে টাইম মাপার জন্য একটা বিশেষ ঘড়ি রাখা আছে, দ্যাট ইজ কল্ড ক্রোনোমিটার। সো ওই ক্রোনোমিটারের সাহায্যে সেখানকার টাইম মাপা হয়। সো প্রতিটা টাইমের ছোট ভাগকে আমরা 1 সেকেন্ড বলি, আর পুরো এক দিন মানে হয় 86,400 সেকেন্ড টাইমকে আমরা এভাবে ভাগ করি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এই হচ্ছে টাইমের মেজারমেন্ট। ক্লিয়ার হয়েছে? তো দেখো, এরকমই একটা প্রবলেম আবার দিয়েছি স্ক্রু গেজের সাহায্যে। আমরা এখানে এরিয়া বার করতে দিয়েছি। এরিয়া কার বার করতে দিয়েছি? একটা চোঙের ক্ষেত্রে বা একটা সামথিং এরকম লাইক দিস। তো এখন বেসিক্যালি আমরা যদি দেখি স্ক্রু গেজ হ্যাভিং 100 ইকুয়াল ডিভিশনস অ্যান্ড এ পিচ লেংথ অফ 1 মিলিমিটার, মানে পিচ দিয়ে দিয়েছে, নাম্বার অফ ডিভিশন দিয়ে দিয়েছে, তাহলে লিস্ট কাউন্ট বেরিয়ে যাবে এখান থেকে, হ্যাঁ না বলো? ওই লিস্ট কাউন্ট দেখেন, লিস্ট কাউন্ট বেরিয়ে যাবে এখান থেকে। আর টু মেজার দ্য ডায়ামিটার অফ এ ওয়্যার লেংথ 5.6 সেন্টিমিটার, মানে লেংথ আমাকে দিয়ে দিয়েছে, এবার আমাকে ডায়ামিটারটা কি করতে হবে? বার করতে হবে। তো
তাহলে ডায়ামিটারটা এখান থেকে বার করে নেব। এবার দ্য মেন স্কেল রিডিং ইজ 1 মিলিমিটার, তাহলে মেন স্কেল রিডিং কত দিয়েছে 1, আর 47 সার্কুলার, তাহলে এখান থেকে কি আমি রিডিংটা বার করতে পারবো? হ্যাঁ স্যার। তাহলে টোটাল রিডিং মানে কত হবে? মেন স্কেল কত স্যার 1, দেখো 1, সার্কুলার কত স্যার 47, দেখো 47, আর তার সাথে লিস্ট কাউন্ট কত হবে স্যার 1/100, হ্যাঁ না বলো, দেখো 1/100, এটা হচ্ছে কি টোটাল রিডিং। কোন এরর দিয়েছে? দ্য কার্ভড সারফেস এরিয়া ইন সেমি স্কয়ার, কোনো এরর দেয়নি। তাহলে এরিয়া কত হয়? এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর এল, নাকি রে? এরিয়া কত? পাই আর এল, তাহলে পাই ডিএল করেছি, দিয়ে এখান থেকে বার করে নিয়েছি, দ্যাটস ইওর অ্যানসার। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা বার করে নিতে পারবো। ও পাই ডি আর এল নয় তো 2 পাই আর এল, সরি 2 পাই আর এল, তাহলে পাই ইন্টু 2 আর ইন্টু এল, ও 2 আরটা হচ্ছে কি ডায়ামিটার, নাকি রে? পাই ডিএল, ঠিক ঠিক ঠিক, বুঝতে পেরেছি ব্যাপারটা? বুঝতে পারলি না ফর্মুলাটা পাই ডিএল কেন হলো? ডায়ামিটারটা 2 আর হয়, 2 পাই আর এল, বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? একটু হয়তো লাস্টেরটা ফাস্ট করাচ্ছি, তার কারণ ওয়েদার খুব খারাপ, আর 10টা প্রায় বাজতে চললো, তাই না? সেই কারণে। কোনো সমস্যা হচ্ছে কি বলবে আমাকে। ও এটাই লাস্ট ছিল, শেষ হয়ে গেছে, তাহলে মেজারমেন্ট শেষ ছিল, খেয়াল করে নেবে।